আমরা ফটোশপে আসবো, আসার অনেক কটা পদ্ধতি আছে, এগুলো তো মনে হয় বেসিক আপনারা জানেন। যদিও এখান থেকে ডাবল ক্লিক করেও আসতে পারি। যদি অনেকের পিসিতে হঠাৎ করে টাস্ক বার এখানে থাকে না, সেক্ষেত্রে কীভাবে নিয়ে আসবেন? জাস্ট এখানে উইন্ডোতে আসবেন, উইন্ডোজের মধ্যে এসে এখানে অবশ্যই পাবেন। যদি না পান সার্চ করবেন, তাও আসবে, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা ফটোশপে এভাবেও আসা যায়, এখান থেকেও আসা যায়, অথবা এই উইন্ডোজের এখান থেকেও আসা যায়। আমরা ফটোশপে আসলাম, আসার পরে আসিনি এখনও, একটু লোড নিবে এই জায়গায়। ওকে, আচ্ছা, আসার পরে এই যে লোডিং নিচ্ছে, এটা কিন্তু কোনো সমস্যা না, এটা কোনো সমস্যা না। আচ্ছা, এখন আমরা এখানে একটা পেজ নেব অথবা ফাইল নেব, যাই নেই, আমরা যদি একটা পেজ নিই প্রথমে, এটাও আমরা 2-3ভাবে নিতে পারি। কীভাবে? আমরা কিবোর্ডের মাধ্যমে নিতে পারি, সেটা হচ্ছে কন্ট্রোল চাপ দিয়ে এন চাপ দিতে হবে। কন্ট্রোল এন মানে নিউ একটা পেজ নেবেন যখন আপনি, অবশ্যই নিউ একটা ডকুমেন্ট নিতে গেলে অবশ্যই কী করতে হবে? কন্ট্রোল এন প্রেস করতে হবে। যদি সেটা না পারেন, এই যে এখানে ফাইল আছে না, ফাইল থেকে নিউ, বুঝতে পারছেন? এখান থেকেও নিতে পারি আমরা। হ্যাঁ, আচ্ছা, এখন এই যে রিসেন্ট যে আমি যে কাজগুলো যে মাপে কাজগুলো করছি, যে পেজের সাইজ নিয়েছিলাম, এগুলো এখানে দেখাচ্ছে, ঠিক আছে? তারপরে এখানে সেভ করা যে সাইজ আছে, এখানে ফটোজের যে সাইজগুলো আমরা ব্যবহার করছি মানে এই কয়দিনে, সেগুলো আছে এখানে। তারপরে এখানে প্রিন্টিং, যে যখন আমরা প্রিন্ট দেবো যে ডকুমেন্টগুলো, ওই ডকুমেন্টের যে কিছু নির্দিষ্ট মাপ থাকে, যেমন এমএস ওয়ার্ডে যেগুলো ছিল A4, লিগেল, A5, A3, এই মাপগুলো আমরা এখানে প্রিন্ট আসলে অটোমেটিক পাবো, ঠিক আছে? অথবা আমরা এখান থেকে রিসেন্ট থেকেও আমরা নিয়ে আসতে পারি। কিন্তু A4 সাইজের মাপ কত? 8.27 11x69, তাই না? A4 সাইজের মাপ, এটাও কিন্তু আমরা এখান থেকে টাইপ করেও নিতে পারি, কিন্তু এত কোনো দরকার নাই। আমরা জাস্ট এখানে প্রিন্টে ক্লিক করব, এখান থেকে জাস্ট A4 সিলেক্ট করে আমরা A4 এর একটা পেজ নিতে পারি। ওকে, এই দেখেন, জাস্ট ইন্টার দিলেই একটা A4 পেজ অটোমেটিক এসে গেল, তাই না? আচ্ছা, আমি আবার কন্ট্রোল এন দিলাম। এই পেজ সেটআপের জিনিসটা দেখাই আমি এখন। আমি যদি প্রিন্টে যাওয়ার পরে A4 সিলেক্ট করি, এখানে মিলিমিটার দেখাচ্ছে। আপনি যদি, আমরা মনে হলো তো সবসময় কিন্তু ইঞ্চির মাপটা বুঝি, আমরা মিলিমিটার পিক্সেলটা সবাই আসলে কমই বুঝি। আপনি ইঞ্চি ব্যবহার করবেন, তাহলে আপনার সুবিধা হবে। তাই দেন 8.27 অথবা 27, এদিকে 11.69 মাপটা আসছে না? দেখেন উপরে, দেখেন সাইজটা আসছে না? তাহলে আপনারা সবসময় ইঞ্চি দিয়ে কাজ করবেন, আপনাদের জন্য সুবিধা হবে। ওকে, এটা হচ্ছে হোয়াইট মানে প্রস্থ, আর এটা হলো দৈর্ঘ্য, বুঝতে পারছেন? আচ্ছা, লম্বালম্বি, আর এটা হলো মানে প্রস্থ আর কি। আর এটা হচ্ছে হলো পেজের হলো লম্বালম্বি সাইজ, মানে পোর্ট্রেট অবস্থায়। পেজ সেটআপ আছে না, আপনারা এমএস ওয়ার্ডের পেজ সেটআপের কাজ করছেন না? লেআউট ওরিয়েন্টেশনের মধ্যে যে পেজ পোর্ট্রেট অবস্থায় আছে, ল্যান্ডস্কেপ আছে, মানে দেখেন একটা পেজ নিয়ে বুঝাই আপনাদেরকে। এটা হচ্ছে আপনাদের এই যে লম্বা, এই পেজটা হচ্ছে লম্বালম্বি, A4 পেজ কিন্তু লম্বালম্বি, এটাকে বলা হয় পোর্ট্রেট অবস্থায় আছে। আর পাতাটা যখন আমি ঘুরে দিলাম, এটা কি বলা হয়? ল্যান্ডস্কেপ। তাহলে এখানে ধরেন আপনার ওরিয়েন্টেশনের মধ্যে এই যে এই আইকনটা দিলে বুঝবেন এটা লম্বালম্বি, আর এটা হচ্ছে ওরিয়েন্টেশন মানে ল্যান্ডস্কেপ, পাতাটা ঘুরে যাবে, মানে আমরা পাতিল পাশে যেটা বলি আর কি, বুঝতে পারছেন? আচ্ছা, এটা দেওয়া আমি যদি পোর্ট্রেট অবস্থায় এই পাশে থাকলো, আর যদি ল্যান্ডস্কেপ করে এটা ঘুরে গেল পেজটা, ঠিক আছে? তখন দৈর্ঘ্যটা উপরে উঠলো, আর দৈর্ঘ্যটা উপরে উঠলো, প্রস্থটা নিচে নামলো। ওকে, এখানে হলো রেজুলেশন নির্ভর করে আপনার ডকুমেন্টের উপর নির্ভর করে, আপনার পিকচারের উপর নির্ভর করবে, আপনি কীরকম পিকচার কাজ করবেন বা কীরকম ডকুমেন্টটা, হাই কোয়ালিটি না নর্মাল কোয়ালিটি, সেটার উপর নির্ভর করবে। আপনার যদি সাইজ কম হয়, তাহলে আপনার রেজুলেশনটা একটু বেশি নিতে হবে। আপনার পেজের সাইজ 2x2, 3x3 বা আপনি বিজনেস কার্ড বানাচ্ছেন 3.5x2, সেক্ষেত্রে আপনাকে রেজুলেশনটা একটু বেশি রাখতে হবে। আপনার পেজের মাপ বড়, মানে মনে করেন আপনি হচ্ছে 20 ইঞ্চি বাই 30 ইঞ্চি, 15 ইঞ্চি বাই 18 ইঞ্চি, তখন আপনার রেজুলেশন একটু কম রাখলেও সমস্যা নেই। 150, 100, 120, 75, মানে মিনিমাম 75 বা 75+ এইরকম রাখলেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু যখন আপনি মানে ছোটো কাজ করবেন 2x2, তখন অবশ্যই আপনার কী করতে হবে? রেজুলেশনটা বাড়ায় নিতে হবে। মিনিমাম 300-300-র উপরে নেওয়ার দরকার নেই, 300 হলে হবে। তাছাড়া বেশি নিলে আবার পিসি হ্যাং হয়ে যাবে, আবার ভালো মানের পিসি ছাড়া সমস্যা। আমরা 300-র মধ্যে সীমাবদ্ধ রাখবো। ওকে, দেন আমরা যেটা দেখতেছি কালার মোড। কালার হচ্ছে RGB আছে, গ্রাই সাইকেল আছে, CMYK আছে, ল্যাব কালার আছে। RGB কোনটা কালার বুঝি? আমরা যে প্রাকৃতিক যে জিনিসগুলো দেখি আর কি, যে কালার আর কি, যে কালারটা চোখে দেখি ওই কালারটাই ওটা হলো RGB হয় আর কি। হ্যাঁ, আর হচ্ছে হলো গ্রাই সাইকেলটা হচ্ছে সাদা আর কালো, ফটোকপির কালার যেটা, ওইটা হচ্ছে হলো মানে শুধু কালো আর হচ্ছে সাদা আসবে। এটা একটু প্র্যাকটিক্যালি বুঝাই। এখানে যদি আমি গ্রাই সাইকেল দিয়ে আমি যদি পেজ নেই একটা,
এখানে যদি আমি একটা পেজে একটা যদি একটা কালার নিই, একটা শেপ নিলাম, আমি নিয়ে কালার দিলাম আমি কালো, আমি যদি এখানে লাল দিই দেখেন লাল দেখা যাবে না, এই দেখেন শো করতেছে না। বুঝতে পারছেন কি? ইয়েলো কালার মানে কালার দিচ্ছি, ইয়েলো কালার হচ্ছে না। এখানে আমি হোয়াইট দিচ্ছি মানে লাল কালার দিচ্ছি, রেড কালার দিচ্ছি, হচ্ছে না। শুধু কালোটা আবার দেখা যাচ্ছে, কালোটা ঠিকই দেখা যাচ্ছে। তার মানে এটা হচ্ছে সাদা আর কালো, মানে তাহলে গ্রাই সাইকেল সাদা আর কালো। আর RGBতে আপনি যে কালারটা ইউজ করবেন ওটাই দেখতে পারবেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এখানে হচ্ছে CMYK যে কালারটা, এটা হচ্ছে যখন আপনি প্রেসে যখন প্রিন্ট করবেন তখন আপনার CMYK কালার ব্যবহার করতে হবে, ঠিক আছে? ওইখানে 4টে কালার মানে 4টে কালি থাকে, একটা হচ্ছে মানে CMYK, একটা হলো স্যান কালার, একটা ম্যাজেন্টা কালার, একটা ইয়েলো কালার আর একটা ব্ল্যাক কালার। ওটা মানে কেতে কালো বা ব্ল্যাক কালার বোঝাচ্ছে, ঠিক আছে? 4টে কালার। ওইটা হচ্ছে প্রেসে যখন আপনি প্রিন্ট দিবেন ডকুমেন্ট, যে ডকুমেন্ট প্রিন্ট দিবেন তখন আপনাকে CMYK কালার মুডে মানে দিতে হবে। এটা বিট, এটা একটা রেজুলেশন, যত বিট দিবেন এটা হচ্ছে কোয়ালিটির উপর নির্ভর করে। আমরা মোটামুটি পেজের যদি 2x2 এইরকম হয় বা অল্প হয় তখন আমরা বিটটা বেশি দেবো, আর যদি মানে বেশি পেজ সাইজ যদি বেশি হয় তখন আমরা 8 বিট রাখলেই যথেষ্ট। এখানে আমি RGB করে নিই, কারণ আমরা যে এখন কাজ করবো আমরা নতুন এখন RGB দিয়ে করবো, এগুলো তো আমরা প্রিন্ট দেবো না ডকুমেন্ট এখন, তাই না? RGB রাখলাম। এখানে হচ্ছে হলো ব্যাকগ্রাউন্ড যে কালারটা আমরা কন্ট্রাস্ট, সেটা আমরা হোয়াইটই রাখবো। ব্ল্যাক রাখলে মানে একটু এক আলাদা কালার দেখা যাবে, সেটা কালার আর কি। এটা আমরা হোয়াইটই রাখবো, যে কালারটা এটা হোয়াইট রাখবো, হোয়াইটের উপরে কাজ করবো। তারপরে এগুলো বুঝলেন তো সবগুলোই। দেন আমরা ক্রিয়েটে ক্লিক করলাম, দেখেন তাহলে আমি ওটা পেজটা ঘুরে নিচে থেকে এটা ল্যান্ডস্কেপে দেখাচ্ছে, আর এটা পোর্ট্রেট অবস্থায় ছিল এটা লম্বালম্বি দেখাচ্ছে। তাহলে পেজটা হলো একটা A4 পেজ। তাহলে আপনার পেজ নেওয়া সব দেখলেন তো? আচ্ছা, এখন আমি 2-1টা মানে টুল দেখাবো। এখানে 2-3টে টুল দেখাই। আজকের ক্লাস টুল পরিচিতি, ঠিক আছে? আস্তে আস্তে সবগুলো টুল পরিচিতি হবো আমরা। আচ্ছা, প্রথমে এই যে এই টুলটা, এটার নাম হচ্ছে হলো সিলেকশন টুল অথবা মুভ টুল। কি টুল? মুভ টুল। আচ্ছা, মুভ টুল মানে আপনারা তো ওই যে মোবাইলে কপি আর মুভ দুটো অপশন আছে না? মুভ কোনটা বুঝে? যে একটা জিনিস এক জায়গা থেকে একবারেই অন্য জায়গায় নিয়ে যাওয়া। তাহলে আমি প্র্যাকটিক্যালি যদি বুঝাই, এখানে যদি আমি একটা শেপ নেই, এই শেপটা যদি আমি এখান থেকে এখানে নিয়ে আসি তাহলে অবশ্যই কী করবো? মুভ টুল করবো, মানে এখান থেকে মুভ করে আরেক জায়গায় নিয়ে যাচ্ছি। এটা হলো মুভ টুলের কাজ। যে কোনো ডকুমেন্ট পিকচার যাই আছে, শেপ বললেন যা ইচ্ছে, অল এভরিথিং যত কাজ করবেন এক জায়গা থেকে আরেক জায়গায় যখন নিয়ে যাবেন, কী টুল দিয়ে নিয়ে যাবেন? মুভ টুল দিয়ে নিয়ে যাবেন। এগুলো অবশ্যই নাম মুখস্থ রাখতে হবে এবং এটার আইকনগুলো মনে রাখতে হবে, কোন আইকনের কোন কাজ। এটা মানে কাজ করতে করতে অবশ্যই অটোমেটিক এটা মুখস্থ হয়ে যাবে, এটা নিয়ে কোনো টেনশনের দরকার নাই। এখানে আরেকটা টুল আছে, এখানে হচ্ছে আর্টবোর্ড টুল। আর্টবোর্ড কি টুল? আচ্ছা, সেটা আমি কেমনে বুঝাবো? দেখেন, মনে করেন আমি এখানে একটা পেজ কিনেছি, A4 পেজ নিয়েছি না? আমি যদি আরও একটা A4 পেজ নেই, এখানে দুইটা নেই, তাহলে আর্টবোর্ড টুল দিয়ে নিতে হবে। ইলাস্ট্রেটর আবার সহজ, ইলাস্ট্রেটরে আসবেন তখন আপনি সিলেক্ট করে দিবেন যে কয়টা পেজ একটা ডকুমেন্টের মধ্যে, মানে একটা ফাইলের মধ্যে যদি আপনি 10টা পেজ 5টা পেজ আপনি লিখে দেন তাহলে ওইটাই অটো আসবে। তার আর্টবোর্ড টুল আমরা অনেক কয়ভাবে আমরা আর্টবোর্ড বাড়াতে পারি। আপনি যদি এই আর্টবোর্ডের এতটুকু বাড়ান, এখানে আরেকটা নেন, তাহলে জাস্ট আপনি এখান থেকে এই যে কন্ট্রোল অল্টার প্রেস করে এই যে এই পাশে আরেকটা নিতে পারেন, এই পাশে একটা নিলেন। আবার কন্ট্রোল অল্টার যদি আপনি শিফট প্রেস করেন তাহলে অটোমেটিক আপনি এটা সোজা আরেকটা নিতে পারবেন। এটা আমি ডিলিট করে দিলাম, কন্ট্রোল অল্টার কি শিফট 3টে আর্টবোর্ড নিলাম। জাস্ট এখান থেকে আমি আবার আর্টবোর্ডটা কেটে গেছে। ও, আর্টবোর্ডে কি করিনি আমি? এক মিনিট, অ্যাঙ্কর পয়েন্ট থেকে নিতে হবে, এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে নিতে হবে। নিলাম না? জাস্ট কন্ট্রোল অল্টার শিফট এই তিনটে যদি একসাথে প্রেস করি আমরা, দেখেন চারপাশে 4টা প্লাস দেখা যাচ্ছে না? আমরা যদি একদম এই সোজা আরেকটা ডকুমেন্ট নেই, মানে আরেকটা যদি পেজ নেই, তাহলে দেখেন জাস্ট এখান থেকে টান দিয়ে এই পাশে নিয়ে গেলাম। এই যে প্লাস এইখানে আইকন দুটো দেখা যায় না? যখন কপি কখন বুঝবেন আপনি? যখন আপনি এইখানে দুটো এইরকম দেখা যায় না? এই যে দেখেন, ভালো করে দেখেন, এই যে এটা দেখেন, এই যে এটা কার্সারটা দেখেন মাউসের, যখন এইরকম দেখবেন তখন মনে করবেন কি কপি, ঠিক আছে? আবার আমি আরেকটা যদি নেই এখানে দিকে, দেখেন দুটো কার্সার ধরছে না? দেখেন আপনি যে উপরে নিয়ে যেতে চান, এই দেখেন উপরে নিয়ে গেলেন এই সোজাই। আরে স্লো হয়ে গেছে একবারে। দেখেন এটা কাটিয়ে দেন, এটা বেশি হয়ে গেছে একটা। ওকে,
আপনার যদি এমনিতে এই দিকে কোনো মানে এটা সোজা মেজারমেন্টের প্রয়োজন নেই, তখন আপনি জাস্ট কন্ট্রোল অল্টার ধরে নিয়ে আসতে পারবেন। বুঝতে পারছেন? বুঝলেন? তাহলে আর্টবোর্ডের কাজ কি? হ্যাঁ দেখেন। ওকে, তাহলে আমরা কী কী শিখলাম? আর্টবোর্ড টুল, মুভ টুল, আচ্ছা এই দুটো শিখলাম তাই না? আচ্ছা দেন এই পাশে যে টুলগুলো শেখাবো এটার নাম হচ্ছে হলো রেক্ট্যাঙ্গুলার মার্ক টুল। এটা হচ্ছে হলো আমরা যেটা বলি সিলেকশন টুল আর কি। মনে করেন আমি একটা নির্দিষ্ট জায়গায় সিলেক্ট করব, এটা আমি যে একটা পিকচার নিয়ে এসে বুঝাই আপনাদের, তাহলে বুঝতে সুবিধা হবে। অনলাইনে আসলাম, অনলাইনে আসার পর এখান থেকে একটা ইমেজের পিকচার নেই। ওকে, এখান থেকে আমি একটা ইমেজ নেই, কি নেই? এই পাখিটার নেই, ঠিক আছে? এই পাখিটার পিকচারটা আমি কপি করলাম। আচ্ছা কপি করে কীভাবে নিয়ে আসবো তাই না? কপি করে জাস্ট এখান থেকে কপি করব। কপি করার পরে আসার পরে আমি যে এই পেজেই নেই, তাহলে আমি জাস্ট এখানে একটা নিউ লেয়ার নেব, অথবা এমনি সারে দিলেও হবে অবশ্যই। এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো। বুঝতে পারছেন? কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো। আচ্ছা এখন মনে করেন আমি এটা এই জায়গায় নিয়ে যাবো, তাহলে কী টুল? অবশ্যই মুভ টুল। হ্যাঁ এই তো মনে রাখতে হবে এইভাবে। আচ্ছা এটা হলো মুভ টুল আমি নিলাম। এখন মনে করেন আমি পাখিটার শুধু এই চোখটা সিলেক্ট করব, বা ধরেন একটা পাখির এই অর্ধেক, এই পেজের অর্ধেক আমি সিলেক্ট করব। তখন আমি কী করবো? অবশ্যই সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করব। মনে করেন এই যে এখান থেকে পেজটার এই যে এই পাখিটার একটা পাখি সিলেক্ট করলাম, এই যে একটা পাখি সিলেক্ট করলাম, কি দিয়ে করলাম? সিলেকশন টুল দিয়ে। হ্যাঁ এই যে এখন এখানে আমি ক্লিক করি, এই দেখেন আলাদা হলো। হ্যাঁ আচ্ছা, তাহলে সিলেকশন টুলের কাজ বুঝলেন? যে কোনো জিনিসকে সিলেক্ট করা, আপনার ইচ্ছে মতো সিলেক্ট করা। আচ্ছা এখানে আরও কয়েকটা টুল আছে। এই দেখেন ইলিপ্টিক্যাল টুল হচ্ছে আপনার এটা সিলেকশন করা যায়, এটা হলো গোলভাবে সিলেকশন করা যায়। এই দেখেন আপনি যদি এই জায়গাটা কোথায় নিয়ে যেতে চান, এই গোল অংশটা এই দেখেন নিয়ে গেলেন। মনে করেন এখানে আপনি পাখির চোখটা নেবেন, আপনি পাখির চোখটা গোল না, আমি পাখির চোখটা নেই। এই দেখেন অ্যারো চিহ্ন দিয়ে একটু উপরে উঠাই দিলাম। এই দেখেন এখন মুভ টুলটা ধরি, হ্যাঁ এই দেখেন, বুঝলেন? আচ্ছা তাহলে এগুলো আমি কী কী দেখালাম এখানে? একটা হচ্ছে সিলেকশন টুলের হচ্ছে রেক্ট্যাঙ্গেল, আর একটা হচ্ছে ইলিপস, মানে গোল একটা, চারকোণা একটা, চতুর্ভুজ একটা। এখানে আরও স্কেল টুল আছে, আরও সিঙ্গেল রো, এগুলো হলো লম্বালম্বি এই যে, ঠিক আছে? এগুলোর প্রয়োজন পড়ে না তেমন একটা। এই যে আপনার যে লাইন আর কি নেবেন, এই দুটার তেমন একটা প্রয়োজন পড়ে না। তবে আপনাদের এই যে রেক্ট্যাঙ্গুলার টুলটা সব থেকে বেশি প্রয়োজন পড়ে, এটারও কোনো প্রয়োজন নাই তেমন। তবে এই যে এটার প্রয়োজন একবারে 100। বুঝতে পারছেন? আচ্ছা এখন যে জিনিসটা দেখাবো, এই যে সিঙ্গেল টুলটা ধরে আছে, আবার এটা কেটে দিই, এটা না না কন্ট্রোল জেড দিলে হবে, এই যে হয়েছে। ওকে আচ্ছা এখন এই যে আরও দু একটা দেখায়। হ্যাঁ এখানে হলো লেসো টুল, এটা দিয়ে আমরা সিলেক্ট করতে পারি। সেটা হচ্ছে একদম নির্দিষ্ট আপনি যে জায়গাটা সিলেক্ট করবেন, এটা আমি ওই জায়গাটা আমি সিলেক্ট করতে পারি, ঠিক আছে? আচ্ছা তাহলে আমি এখান থেকে লেসো টুলটা নিলাম, আমি পাতাটা সিলেক্ট করব। পাতাটা কি আমি ওই যে রেক্ট্যাঙ্গেল বা আপনি ইলিপস সিলেকশন দিয়ে করতে পারবো না? তাহলে এটা আমরা কী দিয়ে করবো? এগুলো আপনি যে পাশ দিয়ে আপনি টান দিয়ে ধরে নিয়ে যাবেন, ওই পাশ দিয়েই অটো সিলেক্ট হয়ে যাবে। বুঝলেন? মাউসটা যে পাশ দিয়ে নিয়ে যাবেন, ওই পাশ দিয়েই সিলেক্ট হবে। এই যে হইল, বুঝলেন? এখন আপনি যদি আবার মুভ টুল দিয়ে ধরেন, এই দেখেন হলে আরই ক্লিক করে নেই, এই দেখেন, বুঝলেন? তাহলে এটা লেসো টুলের কাজও সিলেকশন করা, ঠিক আছে? পলিগন টুল, এটা দিয়েও আপনি সিলেক্ট করতে পারবেন। এটা অবশ্য আবার এখানে একটা ক্লিক, এটা একটা ক্লিক, এখানে ক্লিক করতে হয় আবার, যে পাশ দিয়ে নিয়ে যাবেন, এ পাশ দিয়ে না। ভালো হয় কোনটা দিয়ে সেটা দেখাবো। এগুলো কোনোটা দিয়েই সিলেক্ট কাজ করা যাবে না, এগুলো কোনোটা দিয়ে কাজ করা যাবে না। এটা আস্তে আস্তে দেখাবো। আপনাদেরকে কাজ করতে হবে হচ্ছে হলো পেন টুল দিয়ে, এটা একদম নিখুঁত। এখানে সিলেক্ট করার, ওয়ালাইকুম আসসালাম, সিলেক্ট করার, ভালো আছেন সবাই? সিলেক্ট করার 5-7টা টুল আছে, কিন্তু আপনাদেরকে একটা টুল দিয়ে কাজ করতে হবে, সেটা হচ্ছে পেন টুল, যেটা দিয়ে সব থেকে বেটার। ওকে তারপর এখানে আরও একটা টুল আছে, এটা দিয়েও ওই একই কাজ। এটা দিয়ে আপনি যে পাশে নিয়ে যাবেন, এটা একটু অটোমেটিকের মতো ধরে আর কি। হ্যাঁ এই দেখেন অটো আপনি যে পাশ দিয়ে নিয়ে যাচ্ছেন, অটোই ধরতেছে আর কি। আমি চাপও দিচ্ছি না, কিছুই করতেছি না, যে পাশ দিয়ে নিয়ে যাচ্ছি আমি অটো ধরতেছি, এটাই দেখেন।
অটোমেটিক ওই পাশ দিয়ে সিলেক্ট হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? আচ্ছা, কিন্তু এটাও কিন্তু ঠিক হচ্ছে না, কিন্তু আমাদের কী করতে হবে, পেন টুল দিয়ে, ওটা পরের কাজ। ওকে, তাহলে এই 3টে টুল আমি দেখালাম। এখানে আর একটা কুইক সিলেকশন টুল আর ম্যাজিক টুল, এটাও দেখাই নাকি? এই 4টে থাকতে হলে আজকে। এই ম্যাজিক টুলটার কাজ হচ্ছে, কুইক সিলেকশন টুলের কাজ হচ্ছে প্রোডাক্টের রিমুভ করা যায়, সিলেকশন করা যায়। আমি পাখিটাকে সিলেক্ট করবো, পাতাটাকে সিলেক্ট করবো, তাহলে জাস্ট এটার উপর একটা ক্লিক করে হয়ে গেল। এটা আবার মানে 1 সেকেন্ডেরও কম, জাস্ট একটা ক্লিক করা, তাও সিলেক্ট হয়ে যাচ্ছে। তাহলে এগুলো সব কাজ কি সিলেক্ট করার কাজ। এখানে ম্যাজিক টুল, এটা দিয়েও আপনি যে জায়গাটা করবেন ওটা দিয়ে আপনি সিলেক্ট করতে পারতেছেন, ঠিক আছে? এটা দিয়ে আরও কাজ আছে অবশ্য। কালারের এক মানে পুরো পেজের যে কালারটা আছে একবারে ধরা যায়। মনে করেন এই পেজে আপনার যতগুলো এই কালার আছে সবগুলোই ধরা যায় আর কি। এটা পরে দেখাবো, এটা আরও যখন ডকুমেন্ট হয় তখন সুবিধা হয় আর কি দেখাতে। এখানে শেপগুলো অন্যরকম, বিভিন্ন কালার, এখানে একই কালার এক জায়গায় নাই, ওই জন্য দেখানো যাচ্ছে না। তাহলে এইখানে এই 4টে টুলের কাজ আমরা সুন্দরভাবে বুঝলাম, তাই না? এই 4টে টুলের আপনারা বাসায় গিয়ে ভালো করে প্র্যাকটিস করবেন অবশ্যই। যেভাবে বুঝলাম ভিডিওটা 3বার করে দেখবেন এবং সুন্দরভাবে এই 4টে টুল একদম, এই 4 টুল নিয়ে আর কোনো ধরনের সমস্যা না থাকে। এই 3 দিনে ধরেন 2 দিনে মোটামুটি একবারে পরের ক্লাসটাতে একদম এগুলা যতটুকু পারা যায় শেষ করে দেবো নি। আর টুল এগুলো ভালো করে দেখেন। কাট কন্ট্রোল এক্স, কন্ট্রোল সিতে কপি, ওইখানে এমএস ওয়ার্ডে বা বেসিক আপনারা যেভাবে শিখছেন, কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল ভিতে পেস্ট, কন্ট্রোল এক্সতে কাট, কন্ট্রোল এতে ওয়াল সিলেক্ট, ঠিক আছে? ওখানে যেগুলো শিখছেন ফটোশপেও ওগুলোই। আর এগুলো সব জায়গাতেই, এক্সেলে, পাওয়ার পয়েন্টে, ফটোশপে, প্লে স্টোরে, মোটামুটি এগুলো সব জায়গাতেই। সিতে কপি, কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল ভিতে পেস্ট, এগুলো সব জায়গাতে একই। ব্রাউজারে বলেন, যে জায়গাতেই বলেন, ব্রাউজারে অল সিলেক্ট, ওই কন্ট্রোল এ, ব্রাউজারে কন্ট্রোল সিতে কপি, ব্রাউজারে কন্ট্রোল সিতে এক্স, মানে যে জায়গাটা করবেন সিলেকশন করার পরে, এগুলো আপনার সব জায়গাতে একই জিনিসই, বুঝতে পারছেন? তাহলে আপনাদের হচ্ছে এর গত ক্লাসে দেখাইছিলাম শেপ, তাই না? শেপ মোটামুটি কি দেখছেন নাকি? আর তাহলে গত ক্লাস ছিল কুইক সিলেকশন টুল পর্যন্ত। কুইক সিলেকশন আর কি ম্যাজিক টুল পর্যন্ত, এই 4টে টুল হয়েছে তাহলে না? হ্যাঁ, ম্যাজিক ওয়ান টুল আর হচ্ছে কুইক সিলেকশন টুলে মনে দেখাইছি। এটা হলো সিলেকশন টুলেরই কাজ, এটা দিয়েও সিলেকশন করা যায়। যে কোনো প্রোডাক্ট কুইক সিলেকশন টুল দিয়েও সিলেক্ট করা যায়, মানে শর্টকাট। আচ্ছা, এখানে আছে ক্রপ টুল পর্যন্ত নাকি? আচ্ছা, তাহলে আমি একটা প্রোডাক্ট নিয়ে আসি, তারপর প্রোডাক্টটা দিয়ে বুঝাই। একটা পিকচার নিয়ে আসি। আচ্ছা, এই যে একটা পিকচারটা নিয়ে আসি আমি এখান থেকে। কীভাবে নিয়ে আসি জানেন? নিয়ে আসা যায় এখান থেকে কপি ইমেজ যদি আমরা করি, কপি ইমেজ করার পরে যদি এই যে পিএস আসলাম, এখান থেকে লেয়ারে একটা নিউ লেয়ারের একটা ক্রিয়েট করতে হবে, নিউ লেয়ার। এই যে এখান থেকে দেখেন দেখা যাচ্ছে না, ক্রিয়েট এ নিউ লেয়ার, এখানে একটা ক্লিক করবো। কে বাজায়, এটা সাউন্ডটা কমিয়ে দাও। আচ্ছা, এখান থেকে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো, তাহলে এটা আমরা এখানে শো হবে, এখানে আমরা দেখতে পারবো। আর একদম পেজ সহ যদি আমরা নিয়ে আসতে চাই, তাহলে এখান থেকে কপি ইমেজ, তারপরে কন্ট্রোল এনে প্রেস করার পর জাস্ট ক্রিয়েট, তারপর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। ক্রপ টুলটা কীভাবে নিয়ে আসবো? আচ্ছা, পিকচারটা আরেকবার নিয়ে আসি। এখান থেকে কপি ইমেজ, হ্যাঁ দেখেন এখানে কাহিনিটা দেখেন আগে আপনারা। আমরা যদি এই যে পেজটা আছে না, এই আর্টবোর্ডটা, এর উপরে যদি আমরা এখানেই যদি আমরা একটা পিকচার নিয়ে আসি বা যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আসি, তাহলে এখানে নিউ লেয়ার একটা নিতে হবে, একটা লেয়ারের উপরেই তো নিতে হবে, তাই না? তাহলে এই যে নিউ লেয়ার আমরা ক্রিয়েট করে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো, তাহলে এখানেই আসবে। কিন্তু আমরা যদি একটা নতুন পেজ সহ একবার নিয়ে আসি, এটা এই পেজটার মাপ ধরেন হলো, এই পেজটা যত ইঞ্চি দেওয়া আছে, যত পিক্সেল, এই যে হাইট যত দেওয়া আছে, এই অনুযায়ী যদি নিয়ে আসতে চাই, তাহলে কন্ট্রোল এন দিয়ে জাস্ট ক্রিয়েট করার পর কন্ট্রোল ভি, বুঝতে পারছেন কি? দুই সিস্টেম। এটা হচ্ছে আপনার এর ব্যাকগ্রাউন্ড মাপ সহ আসলো, আর এটা হচ্ছে আমি আমার নির্দিষ্ট পেজের মধ্যে নিয়ে আসলাম, বুঝতে পারছেন? আচ্ছা, নিয়ে আসার পর এখানে বলছে কি, আমরা দেখি এটা আমরা এখান থেকে কম বেশি করতে পারবো। কি টুল দিয়ে কম বেশি করা যায়? সেদিন যে আমি শিখাইলাম মুভ টুল দিয়ে, তাই না? ওকে, আচ্ছা, এখন ক্রপ যে করবো, এখানে ক্রপ করার জন্য আমরা যে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট রাখি আর বা এখানে লেয়ার রাখি, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা লেয়ার যেটা আমরা রিমুভ করবো, ওই লেয়ারের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু ক্লিয়ার, এখানে কোনো ইঞ্চি নাই, কোনো মাপ নাই, বুঝতে পারছেন? দেখেন ক্লিক করলে আবার একটা মাপ আসতেছে। এখানে আমরা যদি মনে করেন পাসপোর্ট সাইজের মাপ কত, তারপরে আপনার হচ্ছে পাসপোর্ট সাইজ, তারপরে যে সাইজ আর কি, সবসময় আমরা তো পাসপোর্ট সাইজের কাজ করি, স্টাম্প সাইজ, এখানে যদি আমরা মাপ বসে দেই,
মাপ বসে দিলে অটোমেটিক ওই অনুযায়ী কাটা হবে। একটু উদাহরণ দিয়ে দেখাই। এখানে যদি আমরা হোয়াইট হাইটটা যদি আমরা 1.5 দিয়ে পাসপোর্ট সাইজের মাপ জানেন তো 1.5, তাহলে 1.5 ইঞ্চি ইন্টু 1.9 ইঞ্চি, এটা জানেন। আচ্ছা, এটা ধরেন দিলাম, দেওয়ার পরে এখানে রেজুলেশন, এটা পিকচারের রেজুলেশন, এখান থেকে জাস্ট ইন্টার প্রেস করলাম, করার পর এই দেখেন এই যে এই পেজের মাপ কিন্তু অলরেডি হয়ে গেছে ওই জায়গায়। না আমি এই পেজটা দিয়ে কতটুকু সাইজ নেব এখানে, আমি আবার আরেকবার কাটিং করি এখান থেকে মাপ কিন্তু আমাদের দেওয়াই আছে। আচ্ছা, এটা আমাদের একটা পাসপোর্ট সাইজের পিকচার হলো, বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমরা যদি এটা হলো কি মাপ অনুযায়ী কাটলাম, কি করলাম মাপ অনুযায়ী আমরা একটা ছবিটা কাটলাম। এখন আমরা যদি ক্লিয়ার করে দিই এখান থেকে, তাহলে আমাদের মাপ লাগবে না। আমরা যতটুকু অংশ প্রয়োজন এতটুকু হলে এতটুকু, এই সাইডে যতটুকু প্রয়োজন অতটুকু যদি নিতে চাই তাহলে আমাদের ক্লিয়ার করে নিতে হবে আমাদের, ঠিক আছে? এই যে এইভাবে আমরা ক্রপ টুল করতে হবে যে কোনো ইমেজ, এই ইমেজটা আমরা কেটে নিলাম, এটাই হচ্ছে ক্রপ টুলের কাজ, বুঝতে পারছেন? এখানে এই টুলের মধ্যে ক্রপ টুলের কাজ, আর এগুলোর তেমন কোনো কাজ নাই, এগুলো স্কেল টুলের তেমন কাজ নাই। এটা দিয়েও ক্রপ করা যায়, কিন্তু আমাদের ক্রপ ওই যে আসল যে ক্রপ টুল, এটা দিয়ে পিক্সেল আকারে ক্রপ করা যায়, কিন্তু কোনো দরকার নাই। আমরা এই টুল, এইটা দিয়ে আমরা ক্রপ করবো সবসময়, এই যে ক্রপ টুল, বুঝতে পারছেন? আচ্ছা, এটা গেল তাহলে, ওকে, এটা কাজ শেষ। হ্যাঁ, তারপরে এই টুলটার কাজ তেমন নাই, এটা টুলের কি দেখাবো, এটা টুল তেমন একটা কাজই পড়ে না এটার। এটা দিয়েও ক্রপ করা যায়, কিন্তু এটা আমরা সবসময় ওই ক্রপ টুল দিয়ে কাজ করব, যেটা সহজ মনে হয়। এটা দিয়ে একবারে সব কিছু আছে, অল এভরিথিং অপশন আছে এখানে, মানে আপনার নির্দিষ্ট মাপ ক্লিয়ার করলে আমরা যতটুকু প্রয়োজন অতটুকুই, তাই না? আচ্ছা, এই যে এই টুলটার অনেক প্রয়োজন। এখান থেকে এই সবগুলো টুলের মধ্যে এই টুলটার সব থেকে আমরা বেশি প্রয়োজন। কি প্রয়োজন কেমন, এটা হলো এই টুলটার নাম হলো আইড্রপার টুল। কি নাম? আইড্রপার। এই টুলটা আমরা সিলেক্ট করে যে কোনো জায়গার যে কোনো কালার যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা কালারটা আমরা বের করতে পারবো। যেমন আমি যদি এই কালারটা বের করি, এখন আমি যদি এখানে একটা শেপ নিলাম, এখন মনে করেন এখানে একটা শেপ নিলাম, কারণ এই শেপে এখানে তো কালো আছে, আমি এই কালারটা এই জায়গায় আমি ইউজ করব, বুঝলেন ভালো করে? এই শেপের মধ্যে এই কালারটা ইউজ করব। কিভাবে করব বলেন দেখি? আমি প্রথমে আইড্রপার দিয়ে, এখানে এখন কি কালার, হলুদ, আমি যে আইড্রপার দিয়ে এখানে ক্লিক করি, তাহলে এই দেখেন এই কালারটা আসতেছে না, এই দেখেন কালারটা আসতেছে না। আমি যে জায়গা দিয়ে প্রেস করি, সাদা প্রেস করলে সাদা, কালো প্রেস করলে কালো, যে যত জায়গা আছে যে জায়গা দিয়ে প্রেস করব অটোমেটিক এই কালারটা এখানে ধরবে। আচ্ছা, এখন এখানে আমি এই কালারটাই আমি এখানে নিয়ে আসবো। তাহলে এখন যদি আমি এই লেয়ারটা ধরি, ধরার পরে জাস্ট এখান থেকে শেপ থেকে দেখেন এই কালারটা আসছে এখানে, বললো এই কালার হয়েছে, এটা কিন্তু কালার আসছে। আরও একটা অপশন আছে, দাঁড়ান আরেকটা প্রোডাক্ট নিয়ে আসি এখান থেকে, ডেস্কটপ থেকে একটা প্রোডাক্ট নিয়ে আসি, তাহলে বুঝতে পারবেন ভালো। মনে করেন আমি এই যে এই প্রোডাক্টটা, ঠিক আছে, এই প্রোডাক্টের আমি এইখানে এই যে মনে করেন এই যে কোন কালার আছে আমি কি বের করতে পারবো? হ্যাঁ, এই যে এখানে কোন কালার আছে, তাহলে এই কালারটা আমরা কীভাবে বের করবো? আইড্রপার টুল দিয়ে জাস্ট এখানে একটা আমি ক্লিক করব, তাহলে এই যে এখানে ক্লিক করলে দেখেন এই কালারটা অটোমেটিক এসে গেল, তাই না? এখন আপনি এই যে এখানে ডাবল ক্লিক করলেন, ডাবল ক্লিক করলে এই যে কালারের কোড আছে, আবার প্রতিটা জায়গায় ক্লিক করুন, প্রতিটা কালারের একটা কোড আছে, এই কালারটা আপনি কপি করলেন, কপি করার পর আপনি যদি একটা শেপের মধ্যে এই কালারটা ইউজ করতে চান, জাস্ট এখানে ক্লিক করলেন, ক্লিক করার পর এখানে এসে আসলেন, এখান থেকে জাস্ট এখানে প্রেস করে দিলেন, তাহলে এই কালারটা আর এই কালারটা একদম মেসিং হয়ে গেল। এই জায়গায় নিয়েছিলাম, এই জায়গায় নিয়েছিলাম, একদম কালার মেসিং, ঠিক আছে? তাহলে আমরা আইড্রপার টুলের কি কাজ, যে কোনো জায়গার কালারটা ধরার জন্য ওই আমরা ইউজ করব, যে কোনো জায়গার শেপ বলেন, পিকচার বলেন, প্রোডাক্ট বলেন, আজীবন যত ওই গ্রাফিক্সের কাজ করব সব জায়গাতেই আইড্রপার দিয়ে আমরা কি করব, কালারটা আমরা সিলেক্ট করে ধরবো। এগুলো তেমন কোনো কাজ নাই, 3D কালার, এগুলো কালার স্টেপ টুল। আমাদের এখানে সবথেকে প্রয়োজন হচ্ছে আইড্রপার টুল, আমরা এইখানে আইড্রপারটা দিয়ে কাজ করব। আচ্ছা, এই যে এই কাজগুলো, এই যে এইখানে টুলের স্টপ হিলিং ব্রাশ টুল, প্যাসো টুল, এখানে যতগুলো কাজ আছে সবগুলো হলো ছবি এডিটিং এর কাজ, বুঝতে পারছেন? দেখতেছেন কি আপনারা? এইখানে যতগুলো টুল সবগুলোই ছবি এডিটিং এর কাজ, এগুলো হলো ছবি এডিটিং। আচ্ছা, আমি একটা পিকচার নিয়ে আসি, ভালো একটা ইমেজ নিয়ে আসি, একটা ভালো কোয়ালিটির ইমেজ এখান থেকে নিয়ে আসি।
আচ্ছা এই পিকচারটা নিয়ে আসি, এটারও তো রেজলিউশন খুব একটা ভালো না, ভালো রেজলিউশন পিকচার নিয়ে আসি। ছবি এডিট করা শিখবেন আপনারা, এই যেটা নিয়ে আসি। হ্যাঁ আচ্ছা এটা একটু তাহলে দেখাই। আচ্ছা ওকে, এটা ছবির ইমেজও খুব একটা ভালো নয়, এটা আরেক সমস্যা। ছবি ডিজাইন মানে করলে, ছবি ডিজাইন করলে ছবির যে কোয়ালিটি ভালো নয়, তাহলে ওই ছবির কি কাজ করবেন? এ ভাই কালকে ছবিটা করে রাখলেন সাব্বির ভাই, কালকে বড় মেয়ের ছবিটা করে রাখলেন আপনি? ওই বড় মেয়ের ছবি তো ডেস্কটপে নাই, ওটা তোমার ক্যামেরা দিয়ে উঠানো ছিল না? কার মধ্যে না ছিল ভাই? হুম সেটি তো হওয়ার কথা। এটাও তো না। আচ্ছা ওই কাজটা করলে যদি আপনাদেরকে একটা ভালো রেজুলেশন কোয়ালিটি ফুল পিকচার দিয়ে বুঝাই, তাহলে আপনারা সুন্দর বুঝবেন, তাছাড়া তো কেমনে বুঝবেন? রে আল্লাহ রে, না এটা দিয়ে মনে হয় দেখানো সম্ভব না। হুম এই তো পাচ্ছি, হ্যাঁ বড় ভাই পিকচার পাইছি। আচ্ছা এখান থেকে আমি জাস্ট কপি করব, ঠিক আছে? কপি করে জাস্ট আমি ফটোশপে আসলাম, কন্ট্রোল এন দিয়ে এন প্রেস করলাম, এখান থেকে ক্রেডিট থেকে কন্ট্রোল ভি, ঠিক আছে? আচ্ছা এই দেখেন, আমি ভালো করে দেখেন, দেখতেছেন আপনারা এই জায়গা মানে একদম কি হোয়াইট না ফর্সা মনে হয়, মনে করেন যে ফর্সা, এইদিকে কি একটু হালকা কি কালার? হ্যাঁ, তাহলে আমি এই কালারটা আমি এই জায়গা অ্যাপ্লাই করব। তাহলে কিভাবে করব? আমি প্রথমে যদি এই যে স্টপ ফিলিং ব্রাশ টুল নেই, নেওয়ার পর এখানে আমি এটা ক্লিক করলাম, এই কালারটা আমি ধরলাম এখানে, বুঝতে পারছেন? তার আগে আমি দেখে নেবো লেয়ার ঠিক আছে নাকি। দেওয়ার পর আমি যদি এটা এই কিবোর্ডের থার্ড ব্র্যাকেট দিয়ে বড় করা যায়, কিবোর্ডের থার্ড ব্র্যাকেট দিয়ে এটা বড় করা যায়, আমি যদি এই পেজে টান দিই দেখেন পরিষ্কার হচ্ছে কি? পরিষ্কার হচ্ছে কি? এটা ক্লিক করবো, একটা করে এখানে ক্লিক করব, জাস্ট এখান থেকে এটা ক্লিক করবো, এই দেখেন হয় কি হয় দেখা যায় ওখানে ফ্রেশ হচ্ছে না? এইভাবে আমাদেরকে আস্তে 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 যে জায়গাটা খারাপ আছে সেই জায়গাটাতে আমরা যদি প্রেস করি, তাহলে ওই কালারটা এখানে অ্যাপ্লাই করবে, এই দেখেন করে অ্যাপ্লাই করে। হ্যাঁ আচ্ছা, তারপরে এই যে এই টুলটার কি কাজ? এটা হচ্ছে টান দিবেন, টান দিলে একদম ফ্রেশ হয়ে যাবে। আর এই পরের হলো হিলিং ব্রাশ টুলের কাজ হচ্ছে অল্টার প্রেস করে যে জায়গাটা আপনি সিলেক্ট করবেন সেই জায়গাটা কপি হবে, হ্যাঁ দেখেন এই জায়গাটা কপি হয়ে দেখেন। এখন আপনি যে জায়গাটা এই কালারটা যে জায়গায় ইউজ করবেন, এটা প্রেস করবেন ওই জায়গায়, ওই কালারটা ওই জায়গায় বসবে, দেখেন আমি যে এইখানে এই কালারটা নিয়ে এখানে অল্টার প্রেস করে এখানে কালারটা নিয়ে এইখানে বসে দিলাম, এই দেখেন। আচ্ছা এই দেখেন, মনে করেন আমি চোখের এই ব্লাডটা নিলাম, নিয়ে এই দেখেন এখন বোঝা যায়, ঠিক আছে? তাহলে আমরা এই কি হিলিং ব্রাশ টুলের কি কাজ? যে জায়গাটা ভালো এই জায়গাটা আমরা যে অল্টার প্রেস করে যদি এটা কপি করি, কপি করে যে জায়গাটা খারাপ পাশে যে জায়গাটা ধরেন তিল আছে বা ময়লা আছে ওই জায়গাটাতে আমরা প্রেস করব, এই যে প্রেস করলাম, এই দেখেন এই যে প্রেস করলাম, এই দেখেন এখান থেকে কপি করলাম, ভালো জায়গাটা অপরিষ্কার জায়গাটা একটা প্রেস করলাম, উঠে গেল ওটা, বুঝতে পারছেন? তাহলে এগুলো ছবি এডিটিংয়ের কাজ, ছবি এডিটিংয়ের সময় এগুলো লাগবে। আচ্ছা আচ্ছা পেস্ট টুলটার এখন কি কাজ? আবার মনে করেন এই যে কালার এই জায়গাটা মনে করেন একটু খারাপ জায়গা আছে, সাদা কালার আছে, আমি এটা দিয়ে সিলেক্ট করে ধরলাম, ঠিক আছে? এবার দিয়ে নিয়ে এটা সিলেক্ট টুল আর কি, এটা দিয়ে সিলেক্ট করা যায়। টুল সিলেক্ট করে তো অনেক টুল দেখাচ্ছি তাই না? এটা দিয়েও সিলেক্ট করা যায়। জাস্ট এখান থেকে আমি সিলেক্ট করলাম, এখান থেকে মনে করেন আমি ফেদারে ক্লিক করলাম, ফেদার আসে না কেন? ফেদার না আসুক সমস্যা নেই, আমরা যদি এখান থেকে এফএক্সে ক্লিক করি, এফএক্সে ক্লিক করার পর এই যে এখানে দেখবেন বিভিন্ন অপশন আছে, সরি এই যে এখানে ক্লিক করবো আমরা, এখানে ক্লিক করার পর এই যে হিউ স্যাটারেশন, এখান থেকে আমরা এইটা হালকা করে এটা বাড়াই দিই, বেশি হয়ে গেছে, লাল কালারটা বাড়াই দিই, এখন বোঝা যায় কিছু? পরিষ্কার হয়েছে না? সিলেক্ট করার জায়গাটা
এটা আমরা যদি এভাবে না করি, আরও একটা সিস্টেম আছে, ওটা দেখাই, ওটা আরো ভালো মানে সুন্দর হয়। এটা আমি ডিলিট করে দিই। ডিলিট করবেন কীভাবে? লেয়ার ডিলিট করবেন, এই যেখান থেকে লেয়ার ডিলিট করবেন, অথবা এই যেখানে ক্লিক করে কিবোর্ডের ডিলিট অপশানে প্রেস করলেও হয়। এটা দিয়ে প্যাসে টুল দিয়ে আরও কাজ করা যায়। মনে করেন আপনার কপি করা যায়, এই জায়গাটা আপনি কপি করবেন, ওই চোখটা কপি করে এই পাশ থেকে ওই পাশে নিয়ে যাবেন। সিলেক্ট করা যায়, সিলেক্ট করে আবার কপিও করা যায়, বুঝতে পারছেন? কন্ট্রোল অল্টার ধরে কপি করা যায়। আচ্ছা, এই কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল, এটা দিয়ে আরও মানে এটা দিয়ে আবার কী করা যায় দেখাই আমি। মনে করেন হলো আপনার এটা তো ব্যাকগ্রাউন্ড নেই, ব্যাকগ্রাউন্ড থাকলে ভালো বোঝানো যাইতো। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড থাকলে ভালো বোঝানো যাইতো। মনে করেন হলো একটা উদাহরণ দিই তাহলে ভালো বুঝবেন। মনে করেন আপনার পিছনে ব্যাকগ্রাউন্ডে মানে আপনি ছবি উঠছেন, পিছনে একটা কুকুর বা ধরেন আরেকজন মানুষ, তাকে আপনি সরাই দিবেন, আপনি ওকে রিমুভ করাই দিবেন, তখন এই কন্টেন্ট অ্যাওয়ার টুলটা দিয়ে আপনার ভালো কাজ করা যায়। তাহলে আমি মনে করেন এই জায়গাটা উঠে সাদা করে দেব। তাহলে এখান থেকে আমি প্রথমে একটা নিউ লেয়ার নেব। নিউ লেয়ার নেওয়ার পর ভাই আসেন না তো আপনি দেখলে আমার ভাই ক্লাস নয় হয় না, দেখেন এদিকে তাকান। নিউ লেয়ার নেওয়ার পর এখানে মুভ থেকে আমরা এক্সটেন্ড করে দেবো, ঠিক আছে? দেওয়ার পর সিম্পল লেয়ার অল লেয়ারে ক্লিক করলাম, করার পর জাস্ট এই পাশ দিয়ে আমরা সিলেক্ট করে নেব। ও আগে মনে হয় লেয়ার সিলেক্ট করা লাগতো, হয় নাই। আগে আমরা লেয়ার নেব, মনে করেন এই জায়গাটা আমরা সুন্দরভাবে সিলেক্ট করে ধরলাম। আর এই জায়গার মাউসটা যে পচা মাউস রে ভাই, জাস্ট নিয়ে এখানে এসে ছেড়ে দিলাম, এই দেখেন। মনে করেন আমি পুরোটাই কি কালার করে দেবো, এটা আমি সরাই দেবো এখান থেকে, এই দেখেন। এই কালারটা এই জায়গায় অ্যাপ্লাই করে দেবো। মিস্তিছে হচ্ছে। আসসালাম, চলে যাবা, যাও। হচ্ছে কি কাজ হচ্ছে? আমি এই জায়গাটা সাদাটা আমি রিমুভ করে দিচ্ছি, দেখেন বোঝা যায় কি? বোঝা যায় এখানে যে সাদা ছিল। তাহলে এটা দিয়ে আমরা কি করতে পারি? ব্যাকগ্রাউন্ড থেকে যে কোনো বস্তু এভাবে সিলেক্ট করে আমরা সরাইতে পারি, বুঝতে পারছেন? এখন দেখেন পুরোটা যদি আমি একবারে ধরি, এখান থেকে এতটুকু জায়গায় একবারে মারি দিই, একবারে হচ্ছে, কাজ হচ্ছে। এখন এইভাবে আমরা কাজ করতে পারি। তারপরে এই জায়গাটা কিভাবে ঠিক করবেন? এই জায়গাটাও আপনি করলেন, এইভাবে সিলেক্ট করলেন, হে টাকা হয়ে গেল। ভুলে আসি। অল্প অল্প করে কাজ করি। এটা আর কি নিখুঁত কাজ, ঠিক আছে? এটা একটু মানে অল্প অল্প করে করতে হবে এই জায়গায়। এডিটিং এর কাজ একটু কিন্তু সময় লাগবেই, এটা তাড়াহুড়ো করে লাভ নেই অবশ্য। এখান থেকে আমি যে আরেকটা নিউ লেয়ার নেই, নিউ লেয়ার নেওয়ার পর এটা আমি যে অল্টারনেট করে দিই, দেখি হয় না কিন্তু তখন হয় না। তার মানে এইভাবেই করতে হবে, এটা এখান থেকে নিয়ে আসতে হবে, এখান থেকে নিয়ে এসে এটা মিলাতে হবে, ঠিক আছে? বুঝতে পারছেন? এইভাবে আপনাকে যে কোনো জায়গা আপনি যদি রিমুভ করতে চান, তাহলে এইভাবে ঘুরে ঘুরে পুরোটাই এইভাবে ঠিক করতে হবে। বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, বোঝা যাচ্ছে? আচ্ছা, তারপরে যে টুলটা আছে এটা আইবার কারেন্ট টুল, আইবার কারেন্ট টুলের প্রয়োজন পড়ে না। তারপরে এখানে ব্রাশ টুল, এটার হলো হাজার হাজার প্রয়োজন, এটার অভাব নাই ব্রাশ টুলের।
মনে করেন এটাও ডিজাইনের ক্ষেত্রে এটা অনেক কাজে প্রয়োজন হয় ব্রাশ টুলের। মনে করেন আমি হলো এইখানে লেয়ারটা সিলেক্ট করলাম, করার পরে ব্রাশ টুল দিয়ে আমি জাস্ট এখান থেকে একটা ব্রাশ টুল নিলাম, নিয়ে জাস্ট এখন অপাসিটিটা কমাই দিলাম। মুখ ফ্রেশ করার জন্য ব্রাশ টুল ইউজ করি আমি এখন। হ্যাঁ দেখেন মেকআপ করে দিচ্ছি, ঠিক আছে। অপাসিটি আর একটা কমাই নেই তাহলে ভালো হয় আর কি, অপাসিটি বেশি হয়, ঠিক আছে। এটা হলো কি ফ্রেশ করার জন্য। আমরা ওই যে স্টুডিওতে যে কাজগুলো করি না, এগুলো হলো মূলত এই যে এখানে স্টুডিওর কাজ এগুলা, বুঝতে পারছেন। আপনাদের গ্রাফিক্সের জন্য লাগবে অবশ্য। আরও ফ্রেশ করার জন্য ছবির কাজ করার জন্য আরও বিভিন্ন টুল দিয়ে আমরা কাজ করতে পারি, সেগুলো একটু দেখাবো, সেগুলো দেখাই। আচ্ছা মনে করেন এই ছবিটা নিয়ে এসি, এটা ছবি তো কাজ করলাম হালকা, আবার আমি এই ছবিটা কপি করলাম, কপি করার পরে জাস্ট কন্ট্রোল এন দিয়ে আবার এই পিকচারটা নিয়ে আসলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। প্রথমে আমরা যে শর্টকাটগুলো শিখে, শর্টকাট দিয়ে কীভাবে করতে পারি। ছবিটার ব্রাইটনেস বাড়াই দেবো, তাহলে কন্ট্রোল এম দেওয়ার পর জাস্ট আমি এই যে মাঝখান থেকে হালকা কার্ভ করে দেবো উপরের দিকে, বেশি এত দেওয়া যাবে না, আবার হালকা বাড়ে কি দেখেন, এদিকে দিলে আবার অন্ধকার হবে, মানে কন্ট্রাস্ট বাড়বে, আর এদিকে দিলে ব্রাইটনেস বাড়বে, বুঝতে পারছেন। আচ্ছা এটা হলো কন্ট্রোল এম দিয়ে কাজ করবো আমরা। আবার কন্ট্রোল এল দিয়ে আবার কিছু কাজ করা যায়, কন্ট্রোল এল দিয়েও কাজ করা যায়। এই পাশ দিলে কন্ট্রাস্ট আবার বাড়বে, ঠিক আছে। আর এই পাশ দিয়ে দিলে এদিক থেকে যদি এদিক দেই তাহলে হোয়াইট বাড়বে, ব্রাইটনেস হাই কোয়ালিটি হবে। দেখেন এগুলো হলো শর্টকাট কাজ, বুঝতে পারছেন। কন্ট্রোল বি দিয়ে আমরা হিউজ স্যাচুরেশনের কাজগুলো করতে পারবো। এই দেখেন কালার ব্যালেন্স করতে পারবো এখান থেকে, ওকে। এইভাবে যখন যেরকম দরকার আপনারা এগুলো করবেন। এগুলো হলো ছবি এডিটিংয়ের কাজ। একটু বাসায় যা ছবি আপনাদের ছবি আপনারা এডিটিং করবেন। কন্ট্রোল ইউ দিয়েও কাজ করা যায়, কন্ট্রোল ইউ দিয়ে হিউজ স্যাচুরেশন আসছে, এখান থেকেও কাজ করা যায়। তাহলে কি বললাম বলেন দেখি, কন্ট্রোল এম, কন্ট্রোল এল, কন্ট্রোল ইউ, কন্ট্রোল বি। তাহলে এগুলো দিয়ে আমরা শর্টকাটে কি করতে পারি, ছবির কাজ করতে পারি। এগুলো মুখস্থ রাখিয়েন। এগুলোর ফাংশনগুলো কই পাওয়া যায় দেখেন, দিক দিলে ব্রাইটনেস আর বাড়তিছে, লাইটনেস, এগুলো আবার এখানে পাওয়া যায় বিভিন্ন, এই যে এখান থেকে ইমেজ থেকে যে মেড, এই যে এখান থেকে কালার ব্যালেন্স পাওয়া যায়, কিন্তু এগুলো শর্টকাট এই যে এখানেও পাওয়া যায়, এখান থেকেও আমরা পাই এই যে হিউজ স্যাচুরেশন, কালার ব্যালেন্স। কিন্তু আমি দেখালাম শর্টকাটগুলো। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আচ্ছা তাহলে আমরা ব্রাশ টুলের কাজও বুঝলাম, তাই না? ওকে, তারপরে এই যে কোলন স্টেম টুল দিয়েও আমরা, বসেন ভাই, ডকুমেন্টের খারাপ জায়গাটা পরিষ্কার করতে পারি। হ্যাঁ দেখেন অন্ধকার, ধরেন একটা লেখা আছে, একটা পেজের মধ্যে এক অংশ কালো ছায়া আছে, জাস্ট ওর উপর দিয়ে আপনার ঘষা মারবেন, ভালো জায়গাটা ধরে ওর উপর দিয়ে ঘষা মারবেন, ভালো জায়গাটাকে সিলেক্ট করবেন। কি কালার ধরছে এটা? হ্যাঁ দেখেন, আর মনে করেন এই যা দাড়ি আছে, এই যা দাড়িকে এনে ধরলাম, এই যা দাড়ি নাই, এই যা বাইরে দিলেন, গোপ বানিয়ে দিলাম, হাত ধুত নাই কার, হ্যাঁ দাড়ি কার নাই, ঠিক আছে। তাহলে আমরা ডকুমেন্টের ছায়া জায়গাটা পরিষ্কার জায়গা থেকে নিয়ে ওই বসে, এই দেখেন পরিষ্কার জায়গা নিয়ে অপরিষ্কার জায়গা করে দিলেই, তাহলে আমরা কোলন স্টেম টুল দিয়ে এই কাজটা করতে পারি। প্যাটার্ন স্টেম টুল দিয়েও একই কাজ, এটা একবারে বেশি অপাসিটিটা কমাই দেওয়ার লাগবে। এটা দিয়েও আপনার যে অন্ধকার জায়গাটা যদি জাস্ট এই পাশে টান দিবেন, পরিষ্কার হয়ে যাবে, সাদা হয়ে যাবে। হে এত বেশি করে দেওয়া কেন? আর সবসময় আরেকটা কথা, যে কাজই করবেন উপরের দেখবেন অপাসিটি লেখা আছে উপরের দিকে। ব্রাশ টুল বলেন, হিলিং ব্রাশ টুল বলেন, সবসময় দেখবেন যে হচ্ছে কাজ করার সময় উপরে এই দেখেন ব্রাইটনেস যদি আমি ফুল রাখি, তাহলে ধরেন আপনি এই জায়গাটা আপনি নিয়ে এখানে বসাবেন, পুরোটাই বসে যাচ্ছে। আর আমি যদি এটা হচ্ছে একটু কমাই দিই, তাহলে আবার কম দেখা যাবে। মানে এটা হলো আপনার কাজ করতে হবে, এটাই দেখেন কমলো না। হ্যাঁ এইখানে তো অপাসিটিটা আপনারা যখন যে রকম কাজ করবেন, মনে করেন হলো আরেকটা উদাহরণ দেই, মনে করেন এই জায়গাটা আমি সাদা করব, ব্রাশ টুল দিয়েও সাদা করা যায়। এবার আমি ফুল অপাসিটি রাখলাম, 100 রাখলাম, রাখার পর আমি এই পেজে টান দিয়ে দেখেন একবার সাদা হয়ে যাচ্ছে না,
আমি যদি অপাসিটিটা কমাই দেই তাহলে কিন্তু একবার সাদা হবে না, আস্তে আস্তে হবে। অপাসিটির কাজ বুঝছেন? ভাই দেখেন ব্লার হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা অপাসিটির কাজও বুঝলাম কিন্তু। ওকে, ফ্লোরেস্টেন্ট টুলের কাজও বুঝলাম। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ইরেজার, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল ব্যবহার করা হয়। রিমুভই তো করি নেই ব্যাকগ্রাউন্ডে। আমি মনে করেন আগে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম, শর্টকাট দেখাই। লোকজন কখন আসলেন? এখনই? আচ্ছা, খাওয়া দাওয়া কেমন হলো? আচ্ছা, এখন মনে করেন আমি এই জায়গাটা আমি রিমুভ করবো, তাহলে আমি ইরেজার টুল দিয়ে এই জায়গাটা রিমুভ করতে পারি। ভাই দেখেন, বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে এটা দিয়েও ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, এটা দিয়েও ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। এখান থেকে সবগুলো টুলের কাজই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। হ্যাঁ দেখেন, বাড়াই দিই। হ্যাঁ দেখেন, এখানকার সবগুলো টুলের কাজই ব্যাকগ্রাউন্ড রিমুভ, বুঝতে পারছেন? এটা দিয়েও ব্যাকগ্রাউন্ড, এটা ম্যাজিক টুল, একবারে যে বাজি ধরে ধরে অটো হয়ে যাবে। দেখেন, এটি ক্লিক করবেন, আর পুরোটাই হয়ে যাবে। এই কালারটা, মানে এই কালারটা যদি এখানে ধরি, এই কালার যত জায়গা আছে পুরোটাই রিমুভ একবারে। এই দেখেন, এই কালারটা ধরি, এটা পুরোটাই রিমুভ, বুঝতে পারছেন? তাহলে এখানকার সবগুলো কাজই কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ক্ষেত্রে। যেমন হেয়ার মাস্কিং যখন করবেন তখন এই টুলগুলোর প্রয়োজন হবে, তখন এই কাজগুলো বুঝবেন আপনারা। এগুলোর আবার আলাদা আলাদা কাজও আছে, সেটা হেয়ার মাস্কিং যখন শিখাবো তখন বুঝবেন। ব্লার টুলের কাজ হচ্ছে আমরা যে কোনো জিনিসকে, একটা স্পষ্ট জিনিসকে অপরিষ্কার করা, ব্লার করা, এটাই হচ্ছে ব্লার টুলের কাজ। আমি যদি এই জায়গাটাকে ঝাপসা করে দেই, দেখেন এই জায়গাটা আমি যদি ঝাপসা করে দিই, ঠোঁটটায় ঝাপসা করে দিই এখানে, তাহলে আমি এখানে ক্লিক করে ঝাপসা হচ্ছে নাকি? হ্যাঁ, এখানে কিন্তু ঝাপসা হচ্ছে। আচ্ছা, এটাই হচ্ছে ব্লার টুলের কাজ। আচ্ছা, পরবর্তী টুলের হলো আপনাদের এই যে এই টুলটা দেখানোর বাকি আছে, হিস্টোরিক্যাল ব্রাশ টুল। এইটা হচ্ছে যে কোনো ডকুমেন্টকে, ব্ল্যাক ডকুমেন্টকে অথবা যে কোনো ডকুমেন্টকে কালার মেসিং করার জন্য, যে কালারটা আমি আর এই কালারটা আমি মেসিং করবো, তাহলে আমি এই কালারটা আমরা এইখান থেকে ব্রাশ করে মেসিং করতে পারি। এই নিচেরটার কাজও একই, এটা হচ্ছে আর্ট টুলের মতো কাজ করে আর কি, এরকম। ওকে, এখানে এইরকম টুলের তেমন একটা প্রয়োজন নাই, তবে এই গ্রেডিয়েন্ট টুলের অনেক প্রয়োজন। এই গ্রেডিয়েন্ট টুল সম্পর্কে আমি একটু ধারণা দিই। গ্রেডিয়েন্ট টুল কি? আচ্ছা, গ্রেডিয়েন্ট টুলে পিকচারও ব্যবহার করা হয়, আবার শেপেও গ্রেডিয়েন্ট ব্যবহার করা হয়। শেপে কীভাবে গ্রেডিয়েন্ট টুল ব্যবহার করা হয় সেটা দেখাই আমি। আচ্ছা, আমি আপনারা দেখেন, এখানে হচ্ছে কি রেক্ট্যাঙ্গেল টুল, এটা একটা শেপ, তাই না? এখানে আমি একটা শেপ নিলাম, ঠিক আছে। এটাতে কয়টা কালার? একটা কালার। আমি এখানে দুইটা কালার দেব। আচ্ছা, একের অধিক অর্থাৎ দুইয়ের অধিক কালার যেখানেই হবে দেবো আমরা, ওইটাই হবে গ্রেডিয়েন্ট টুল। এটা মনে রাখতে হবে যে দুইয়ের অধিক কালার, এখানে একটা কালার যেটা থাকে এটাকে আমরা ফিল কালার বুঝি, একটা কালারকে ফিল কালার বুঝি। কিন্তু এখানে যদি আমি দুটো কালার অ্যাপ্লাই করি একটা শেপের মধ্যে, তাহলে এটাই গ্রেডিয়েন্ট টুলের কাজ হবে। ওকে, আমি এইখান থেকে জাস্ট এই যে দেখেন এইখানে সাদা এবং কি দেখা যাচ্ছে, কালো দেখা যাচ্ছে না? এখানে দুইটা কালার, কিন্তু ভালো করে লক্ষ্য করেন, এখানে দুইটা কালার। আমি যদি এখানে একটা ক্লিক করি, ক্লিক করার পরে দেখবেন আমার শেপটা কিন্তু দুইটা কালার হলো নাকি? আমি এখন মুভ টুলে আসি, দেখেন এখানে কিন্তু দুইটা কালার, একটা কালো, এই এক পাশে সাদা এক পাশে কালো, এটাই একটা গ্রেডিয়েন্ট টুল। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে আমি গ্রেডিয়েন্ট টুলটাকে অনেকভাবে ব্যবহার করা যায়, এখানে বিভিন্ন ফাংশন আছে, বিভিন্ন কাজ আছে, সেটা আমি দেখাবো এখন। আচ্ছা, মনে করেন এই টুলটা আমি এখন কালার দেবো, আমি আমার ইচ্ছা মতো কালারটা কাস্টমাইজ করব। তাহলে আমি এখান থেকে জাস্ট গ্রেডিয়েন্ট টুলে আসলাম, এখানে দেখেন বিভিন্ন গ্রেডিয়েন্ট, বিভিন্ন কালারের গ্রেডিয়েন্ট টুল আছে। এখান থেকে আমি কালার নিজস্বভাবে অ্যাপ্লাই করতে পারবো। হ্যাঁ, চাইলে এখান থেকে আবার আমরা গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এই যে এখানে একটা লাইন দেখতেছেন না? হ্যাঁ, এই লাইনে আমরা কি করব, এখানে ব্ল্যাক কালার, মানে এই পাশে ব্ল্যাক কালার, নিচে ব্ল্যাক কালার আর উপরে সাদা কালার, এই যে এটা হচ্ছে উপরে সাদা কালার। আমি যদি এখানে ক্লিক করি ব্ল্যাকের উপরে, তাহলে দেখেন এখানে একটা কালার বারকোড আসছে, কিন্তু আমাদের কালার বারকোডটা আসছে। আমি যদি নিচের দিকে আমি যদি রেড কালার রাখি, তাহলে আমি রেড কালারটা দিলাম। ওকে, দেন আমি যদি এই পাশে উপরে যদি আমি কালো কালার রাখি, অথবা আমি যদি ব্লু কালার রাখি, তাহলে কিন্তু দেখেন ব্লু কালার হইলো, সুন্দরভাবে হলো না? ওকে, এখন এইখানে আরও কাজ করা যায়। আমি এই কালারটা মানে এই পাশ করবো, মানে এই ব্লু থাকবে এইদিকে আর রেড কালারটা থাকবে এইদিকে। এইটা কীরকম করবো, আমি এটা ঘুরাই দেবো। আচ্ছা, তাহলে এটা ঘুরানোর জন্য আবার আমরা এখানে রেক্ট্যাঙ্গেলে আসবো, জাস্ট এখান থেকে
এই যে কত 90 ডিগ্রি আছে না, এখান থেকে আমরা একটু ঘুরাই দিই। ওকে দেন, দেখেন এখন দেখেন কেমন হচ্ছে। এখন কিন্তু শেপটা একটা সুন্দর ডিজাইন লাগতেছে। দেখেন এগুলো আমরা ব্যাকগ্রাউন্ডে ইউজ করবো বিভিন্ন শেপের ডিজাইনের ক্ষেত্রে। অবশ্যই আমাদের গ্রেডিয়েন্ট টুলের অনেক কাজ হয়, কাজের প্রয়োজনে আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট টুল ব্যবহার করব। আর ফিল কালার যেটা বললাম আমি, একটা কালার যেখানে ইউজ করা হয় ওটা হলো ফিল কালার। ওকে, এখান থেকে লিনিয়ার আছে, রেডিয়াল আছে। রেডিয়াল হচ্ছে আপনাদের একটা বিন্দু, মাঝখানের বিন্দুটাতে আপনার যে কালারটা ইউজ হবে ওই কালারটা দিবেন, আর চারপাশে আপনি যে কালারটা দিবেন সেই কালারটাই হবে। এটা ব্যাকগ্রাউন্ড যখন আমরা তৈরি করবো তখন এই রেডিয়াল আরও বিভিন্ন শেপের প্রয়োজন পড়ে। এখান থেকে অ্যাঙ্গেল আছে, এই যে একটা অ্যাঙ্গেল দেখা যাচ্ছে এখানে, অ্যাঙ্গেল শেপ, এখানে বিভিন্ন শেপ আছে, রাউন্ডেড শেপ, এই যে এখান থেকে শেপ যখন প্রয়োজন পড়ে আমরা সেই শেপটা দেবো। আমরা সবসময় অবশ্যই লিনিয়ার অবস্থায় রাখি, আমরা আমাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করে রাখি। ওকে, এটা হচ্ছে হলো গ্রেডিয়েন্ট টুলের কাজ। আমি এখন গ্রেডিয়েন্ট টুলটা, ওকে এখন এটা আচ্ছা গ্রেডিয়েন্ট টুলের তো আমার কাজ শেষ। হ্যাঁ আচ্ছা, পেইন্ট বুকেট টুল, এইটার কাজ তেমন একটা নাই অবশ্য, এই টুলটা তেমন একটা প্রয়োজন পড়ে না। এটা দিয়ে একটা শেপ তৈরি করা যায়, এটার দরকার নেই, এটা আমরা ইচ্ছা মতো আমরা করে নেব। শেপ দিয়ে আমরা টিপ পেন টুল দিয়ে শেপ তৈরি করে নেব। এখান থেকে আমাদের প্রয়োজন সব থেকে যেটা গ্রেডিয়েন্ট টুল, এই গ্রেডিয়েন্ট টুলের প্রয়োজন বেশি। ওকে, আমাদের কিন্তু ব্লাড টুলটাও আমাদেরকে দেখাইছি, আপনাদেরকে এখান থেকে গ্রেডিয়েন্ট দেখানো হয়েছে। ওকে আচ্ছা, এই পাশে এইখানে অনেক কাজ, এই পেন টুলটা এইটা একদম খুবই ইম্পর্টেন্ট একটা টুল বার, এই সবগুলো টুলের আমাদের প্রয়োজন আছে। ওকে, আমি সবগুলো টুলের কাজ আপনাদেরকে দেখাবো, আপনারা ধৈর্য সহকারে একটু ভিডিওটা দেখতে থাকেন। পেন টুল এমন একটা টুল, এই টুল দিয়ে শুধুমাত্র এই টুলের কাজ করেই বিভিন্ন চাকরি করে ঢাকায়, বিভিন্ন মানুষ চাকরি করে শুধু পেন টুল দিয়ে, রিমুভ বিজি করে, যত কাজ করে পেন টুলের হাজার কাজ। আচ্ছা, তাহলে আমরা যেমন ক্লিপিং পাথ, ক্লিপিং মার্কস, এগুলো আমাদের পেন টুলের কাজ এগুলো। তাহলে আপনাদেরকে আমরা তো এই ছবিটা রিমুভ করে দেখাইছি কী উপায়ে, কুইক সিলেকশন, ম্যাজিক টুল, তারপরে আপনার হচ্ছে লেসো টুল, এখানে আরও বিভিন্ন টুল আছে, বিভিন্ন টুলের মাধ্যমে পলিগন টুল, এখানে বিভিন্ন টুলের মাধ্যমে আপনাদেরকে রিমুভ করে দেখাইছি। কিন্তু অরিজিনালভাবে আপনাদের প্রফেশনালভাবে যখন আপনারা ক্লায়েন্টের কাজ করবেন অথবা বড় বড় বিলবোর্ড, অনার বোর্ডে যখন কাজ করবেন, তখন অবশ্যই আপনাকে কী টুল দিয়ে কাজ করতে হবে, অবশ্যই আপনাকে পেন টুল দিয়ে কাজ করতে হবে। পেন টুলের বিকল্প নেই, পেন টুল দিয়ে আমাদেরকে কাজ শিখতে হবে এবং পেন টুল দিয়ে মাউস চালানো আমাদেরকে শিখতে হবে। হ্যাঁ, তাহলে আমি যে একটা প্রথমে আপনাদেরকে দেখাই যে পেন টুলটা আসলে কীভাবে কাজ করে। পেন টুলের কাজ হচ্ছে সিলেকশন করবো, আমরা এই পিকচারটাই সিলেকশন করব কিন্তু পেন টুলের মাধ্যমে। এতক্ষণ আমি বিভিন্ন টুল দেখাইছি, ঠিক আছে, আমি এখন পেন টুলের মাধ্যমে দেখাবো। আচ্ছা, পেন টুল দিয়ে আমরা কীভাবে এটা নেব, আমরা যখন পেন টুল দিয়ে এই ছবিটার পিকচার রিমুভ করব, কীভাবে রিমুভ করব সেটা আপনাদেরকে দেখাই। ওকে, আমি দেখাই, তাহলে এই টুলটা ডিলিট করে দিই। ওকে আচ্ছা, এখন এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ক্ষেত্রে আমরা পেন টুল দিয়ে রিমুভ করব। আচ্ছা, তাহলে আমরা যদি রিমুভ করার ক্ষেত্রে আপনারা দুইটা জিনিস খেয়াল করবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এখানে পাত করে নিতে হবে, পাত। হ্যাঁ, এখানে শেপ আর পাতের মধ্যে পার্থক্য কী সেটা বুঝতে হবে আগে। পাত হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ক্ষেত্রে আমরা পাত ইউজ করব, আর শেপ হচ্ছে যে কোনো কালার। আমি এই যে এখানে একটা কালার দেবো বা এখানে একটা আমি শেপ তৈরি করব, এখানে আমি একটা শেপ তৈরি করবো, তখন আমাদেরকে এখানে শেপ সিলেক্ট রাখতে হবে। শেপ সিলেক্ট রাখার পর জাস্ট এখানে আমি একটা ক্লিক করলাম, এ পাশে একটা ক্লিক করলাম। আচ্ছা, এই যে দেখেন কালার একটা আসতেছে না, এই কালারটা যে আসলো এটা একটা শেপ, এখানে শেপ মুড করে রাখলে কালার আসবে। ওকে, অবশ্যই আপনারা আরেকটা জিনিস খেয়াল করে রাখবেন, যখন আপনারা শেপ তৈরি করবেন, এখানে যখন আপনারা খেয়াল করবেন, যখন এই যে এই পাশে এই টানটা আসতেছে না, এটা কীভাবে আসে, এখানে একটা সেটিং আছে, সেই সেটিংটা হচ্ছে এই যে সেটিংয়ের এখানে আইকন করে রাবার ব্যান্ড করে দিবেন। এটা যদি টিকমার্ক না থাকে তাহলে কিন্তু আপনি এই যে মাউস নিয়ে গেলে মাউসের কার্সার যেটা, এই কার্সারটা অ্যাঙ্কর পয়েন্টটা আপনি দেখতে পারবেন না। ওই জন্য অবশ্যই আপনাকে এখান থেকে রাবার ব্যান্ড করে রাখতে হবে, এটা খেয়াল করে রাখবেন অবশ্যই। পাত হোক আর শেপ করার সময় অবশ্যই এখানে সেটিংটা একটা ক্লিক দিয়ে রাখবেন, তা যদি না রাখেন তাহলে এই অ্যাঙ্কর পয়েন্টটা দেখতে পারবেন না, এই মাউসের কার্সারটা দেখতে পারবেন না। ওকে আচ্ছা, এটা আমাদের রাবার ব্যান্ড করা আছে। আর এখান থেকে আপনারা এই যে স্ক্রলিং ওভারল্যাপিং করে রাখবেন, শেপ ওভারল্যাপিং করে রাখবেন, এখান থেকে শেপ আউট এটা করে রাখলেই হবে, যথেষ্ট। ওকে
আচ্ছা এটা আমরা কেটে দেই। এখন আমরা তাহলে শেপ বুঝলাম, শেপ কি, তাহলে আমি যদি এই কালারটা আমি একটা শেপ তৈরি করব, এখান থেকে একটা দেখাইলাম, আরও একটা আমি শেপ তৈরি করি। এখানে আমি এই যে এই পাশে নিয়ে যাই, এই পাশে কালার হয়ে যাচ্ছে, এখান থেকে পুরোটাই ঢেকে যাচ্ছে। এটাই একটা শেপ। বিভিন্ন শেপ আছে, আপনারা তো শেপ ডিজাইন করছেন। এখানে একটা শেপ, এটা একটা শেপ, এই যে পাশে একটা শেপ, এগুলো শেপ। চাবে যে পাশেই নিয়ে যান মাউস, ওই পাশে একটা শেপ, এগুলোই শেপ, তাই না? শেপ আমরা ডিজাইনে যত দেখি, শেপ লিখে যদি আমরা ক্লিক করি এখানে, বা যে কোনো পোস্টার ডিজাইন হোক, ব্যানার ডিজাইন হোক, পোস্টার DSIGN, পোস্টার ডিজাইন লেখা আমি যদি ইমেজে ক্লিক করি, এখানে দেখেন এই যেগুলো শেপ, এগুলো কিন্তু কি সব শেপ। এগুলো শেপ বুঝতে হবে যে এগুলো শেপ পূর্তি, এই যেটা শেপ, এটা শেপ পূর্তি। যত ডিজাইন করবেন শেপ থাকবেই, এমন কোনো ডিজাইন নেই যে ডিজাইনে কোনো শেপ নেই, তাই না? এই যেটা শেপ, এটা শেপ, এগুলো সব শেপ। ওকে, আচ্ছা তাহলে আমরা শেপ বুঝলাম। এখন পাত কি, পাত বুঝবো আমরা যখন পাত করব, যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, তখন অবশ্যই এখানে পাত করে নেব। নেওয়ার পর লেয়ারটা আমাকে দেখতে হবে, লেয়ারটা সিলেক্ট করা আছে নাকি। ওকে, আচ্ছা আমি এখন এখান থেকে এই যে এইভাবে আমি এই যে পাশ দিয়ে আমার পিকচারটা দেওয়া আছে, সাবজেক্টটা দেওয়া আছে, আমি এই পাশ দিয়ে আমি সাবজেক্টটা নিয়ে যাব। ওকে, আচ্ছা সাবজেক্টটা আমার নিয়ে যাচ্ছে আমি এই পাশ দিয়ে দেখেন এই যে এই দাড়ি। আচ্ছা এটা একটা হেয়ার মাস্কিংয়ের কাজ, আমি এটা পরে দেখাবো যে দাড়ি বা এইরকম চুল, লোম, এগুলো কীভাবে যেখানে আছে এগুলো কীভাবে ঠিক করতে হয়, এটা আমি পরে দেখাবো। তবে এই যে যখন আপনার এরকম প্রোডাক্টে রিমুভ করবেন, প্রোডাক্ট বা আপনার যেমন এই পিকচারটাই, এখানে গেঞ্জির এখানে এই পাশ দিয়ে আমি কীভাবে করে এটা দেখাবো। কিন্তু এই হেয়ার মাস্কিংয়ের ক্ষেত্রে এখানে একটু অনেক একটু কিছু ফাংশন আছে, এটা আলাদা একটা ক্লাস আছে, আমি এটা পরে দেখাবো আপনাদেরকে। ওকে, আমি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য এটা ইউজ করতেছি। ওকে, এই পাশে কাজ শেষ। কন্ট্রোল-I প্রেস করে আমি এইভাবে সাবজেক্ট আর অবজেক্টের মাঝখান দিয়ে সুন্দরভাবে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। ওকে, আবার এপাশে আমি নিলাম, দেন এখান থেকে অল্টার প্রেস করে আমি এপাশে এটা আটকে দিলাম। ওকে, ঠিক আছে। এপাশে অ্যাঙ্গর পয়েন্টটা আমি ধরে দিলাম, এপাশে অ্যাঙ্গর পয়েন্ট জাস্ট। ওকে, আমরা যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করব অবশ্যই আমরা এইভাবেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। এখন কন্ট্রোল-I প্রেস করে আবার আগের জায়গায় নিয়ে আসলাম। ওকে, এইটার কাজ শেষ। এখন আমরা যে কাজটা করব, ওকে এখন আমরা এই পাশে নিয়ে আসি, জাস্ট এখান থেকে এই পাশে লাগিয়ে দিই। ওকে, দেখেন এখন আমরা কি করব, এখন আমরা যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, জাস্ট এখান থেকে মেক সিলেকশন। ওকে, এখান থেকে আমি 1 পয়েন্ট দিই বা 0.5 দিই। দেওয়ার পর জাস্ট আমি এটা রিমুভ করব, কন্ট্রোল-J প্রেস করব, কন্ট্রোল-J দিয়ে জাস্ট আমি এই দুটো উঠাই দেব। দেখেন আমার কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা আমাকে একটু ঠিক করে নিতে হবে। জাস্ট আমি ডিরেকশন টুল দিয়ে ঠিক করে নিই। ওকে, এবার আমি এখান থেকে মেক সিলেকশন, এখান থেকে 0.5, এখন জাস্ট আমি কন্ট্রোল-J দেবো। দেওয়ার পর জাস্ট এই আইবারকান দুটো উঠাই দেবো। দেখেন আমার কিন্তু পিকচারটা রিমুভ হয়ে গেছে, তাই না? আমি এখন যদি অন্য কোথাও নিয়ে যাই, জাস্ট শুধু পিকচারটা আমাকে আমি নিয়ে যেতে পারতেছি। এটাই হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ডের মানে পেন টুলের কাজ, পাতের কাজ। হ্যাঁ, আচ্ছা এগুলো নিয়ে আলাদা আলাদা ক্লাস হবে, আলাদা আলাদা পার্ট হবে। আমি শুধু আপনাদেরকে বেসিক টুলগুলো দেখাচ্ছি, বেসিক টুল কী কী কাজে ব্যবহৃত হয় এগুলো নিয়ে আমি আলোচনা করতেছি। বাকিটা আরও বিস্তারিত, প্রতিটা জিনিস আলাদা আলাদা, এগুলো রিমুভ করার জন্য আরও বিভিন্ন প্রসেস আছে, এগুলো আপনাদেরকে আলাদা আলাদাভাবে দেখাবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমি পেন টুলের কাজ বুঝলাম। এখান থেকে এইটার কী কাজ, আমি সব এগুলো দেখাচ্ছি এখন। ওকে, একটু ব্যাগে যাই, আমি আগের জায়গায় যাই। এইটার কাজও, আচ্ছা এটা একটু কপি করে নিই লেয়ারটা। ওকে,
এখন আমি একটা পিকচারটা আরেকটা পিকচার নেই, এই পিকচারটা আরেকবার নেই, এটা ডিলিট করে দেই, ডিলিট। দেন এখান থেকে আরেকটা পিকচার আরেকটা লেয়ার নিলাম, জাস্ট কন্ট্রোল ভি দিয়ে এটা পেস্ট করে দিলাম। ওকে, আচ্ছা এইটা কি কাজ, এইখানে হয়ে গেল পেন টুল, এই যে পেন টুল, পেন টুল দেখালাম এখন ফ্রি ফর্ম পেন টুল। আচ্ছা এইটা হচ্ছে পেন টুলের মধ্যেই কাজ করে, এটা আপনি যে পাশ দিয়ে নিয়ে যাবেন ওই পাশ দিয়ে আপনি সিলেক্ট করতে পারবেন। ওকে, আপনি যে পাশ দিয়ে নিয়ে যাবেন ওই পাশ দিয়ে আপনি সিলেক্ট করতে পারবেন। এই দেখেন সিলেক্ট করলে ওইটারও অ্যাঙ্কর পয়েন্ট দেখা যাচ্ছে, কিন্তু লেসো টুল বা এই আপনার কুইক সিলেকশন টুল দিয়ে আপনার অ্যাঙ্কর পয়েন্ট আসবে না, পেন টুল দিয়ে কাজ করলে অ্যাঙ্কর পয়েন্ট আসবে। ঠিক আছে, এগুলো আবার ডিরেকশন টুল দিয়ে এই অ্যাঙ্কর পয়েন্ট ঠিক করা যায়, একটু পরে দেখাচ্ছি। ওকে, তাহলে এটা কাজ আমরা দেখলাম। এখান থেকে হ্যাঁ ফ্রি ফর্ম পেন টুল দেখাইলাম। এখন কার্ভারচার পেন টুল, এটা হচ্ছে এই টুলের কাজ হচ্ছে আপনি যে পাশ দিয়ে নিয়ে যাবেন অটোমেটিক ওই টুল আপনার পেন টুলটা আপনি অটোমেটিক ওই পাশ দিয়ে যাবে। এই দেখেন অটো, হ্যাঁ একটু অটো কাজ করে, এটা প্রোডাক্টের ক্ষেত্রে ভালো হয়, প্রোডাক্ট যখন দেখাবো অটো যাচ্ছে ওই পাশ দিয়ে, অটো প্রোডাক্টের ক্ষেত্রে এটা ভালো কাজ করে অবশ্য। আমি যে পাশ দিয়ে নিয়ে যাচ্ছি অটো ধরবে। আসলে এগুলোর জন্য এটা খুব একটা পারফেক্ট টুল না, অটো ধরে আর কি, অটো। এই দেখেন আমি যে পাশে নিয়ে যাচ্ছি আমার সাবজেক্টটা এখানে বাঁকা, অটোমেটিক এটা বাঁকাই হচ্ছে। এটা আমি চাইলে এটা সোজা করতে পারতেছি না, এটা সোজা হবে না কখন, এখানে লাগালে অবশ্যই মানে অটোমেটিক এটা বাঁকাই হয়ে যাচ্ছে। আমার পেন টুলের বাইরে কোনো টুল নেই, কিন্তু এটা হচ্ছে প্রোডাক্টের ক্ষেত্রে মোটামুটি যে পাশ দিয়ে নিয়ে যাবেন আপনি এই মাউসের কার্সারটা অটোমেটিক ওই পাশ দিয়ে যাবে। ওকে, এটা বুঝলাম আমরা। এখন যে কাজটা বুঝবো এখানে আর কি কাজ আছে, আচ্ছা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। আচ্ছা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল কোনটা, তাহলে আমি এটা এখন বুঝবো। আচ্ছা এইটা আমরা এটা অফ করে রাখি। এখন এই যে ক্লাসটা, এই যে টুলে আমি দেখাইলাম পেন টুলের ক্লাস যেটা আমরা করছি, আচ্ছা এই যে আমরা এই কাজটা করছি, এই পিকচারটা আমরা নিয়ে আসছি, চতুর্পাশ দিয়ে আমরা পেন টুল দিয়ে ঘুরায় নিছি, সিলেক্ট করছি। এই যে আমাদের প্রতিটা ক্লিকে আমাদের একটা করে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়েছে। এই যে এই পয়েন্টগুলো দেখতেছি না, এগুলোর নাম হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। হ্যাঁ, এখন আমি এই যে এখানে মনে করেন এখানে আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব, এখানে এর মাঝে কিন্তু কোনো অ্যাঙ্কর পয়েন্ট নাই। আমি তাহলে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব, তাহলে আমি প্লাস আইকনে যদি ক্লিক করার পরে একটা এখানে ক্লিক করি, তাহলে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আসলো। আবার এখানে একটা ক্লিক করি, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আসলো। এই অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে আমরা আবার মেজারমেন্টটা সোজা করতে পারি, যেখানে যেমন দরকার এটা আমরা ওইভাবে সোজা করতে পারি। আর মাইনাস অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছে ওখান থেকে আপনি যে অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করেন, এখানে জাস্ট একটা ক্লিক করবেন, অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট হবে। ঠিক আছে, যেখানে ক্লিক করবেন ওখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট হবে। তারপর আপনি যখন যেরকম দরকার আপনি এইভাবে এটা টেনে পেন টুলের কার্সারটা টেনে আপনারা ওইভাবে কাজ করতে পারেন। ওকে, আচ্ছা ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট প্লাস অ্যাঙ্কর পয়েন্ট, এটা কার্ভারচার ব্যবহার করে এটা দিয়ে আপনারা এইভাবে নাড়াচাড়া করতে পারবেন। এখানে অ্যাঙ্কর পয়েন্টটা যে পাশে নিয়ে যাবেন, এটা ডিরেকশন টুল দিয়েও কাজ করা যায়। ওকে, আচ্ছা এটা বুঝলাম আমরা এগুলোর কাজ। তাহলে এখানে পেন টুল বুঝলাম, শেপ বুঝলাম, অ্যাঙ্কর পয়েন্ট বুঝলাম। হ্যাঁ, আর এখানে হচ্ছে ডিরেকশন টুলের কাজ আছে অবশ্য, পাথ সিলেকশন টুল। এটা পাথ সিলেক্ট করে যখন পাথ সিলেক্ট হয় এইভাবে আপনি পাথ যেগুলো করবেন পাথগুলো আপনি সিলেক্ট করবেন। ডিরেকশন টুল হচ্ছে আপনার এই যে অ্যাঙ্কর পয়েন্ট যেগুলো, এগুলো মনে করেন এখানে আপনি এই জায়গাটা অবজেক্টের বা সাবজেক্টের বাইরে চলে গেছে, অবজেক্ট বাইরে, তাহলে আমি সাবজেক্টে নিয়ে আসবো, এখানে আমি কাজ করব। তাহলে আমি কাজ করার জন্য কী করবো, আমি এখানে ডিরেকশন টুলে যে একটা ক্লিক করি, তাহলে দেখেন অ্যাঙ্কর পয়েন্ট দুটো বের হলো না। এখন আমি এটা টেনে এই দেখেন আমি সুন্দরভাবে কিন্তু কাজ করতে পারতেছি, তাই না? ওকে, এই দেখেন আবার এটা একটু ছোটো করে দিই, এইভাবে আমরা কাজ করব। এটা ধরে ছোটো করে দিই, মানে ডিরেকশন টুলের কাজ হচ্ছে আপনার অ্যাঙ্কর পয়েন্টগুলোকে যেখানে আপনি নিয়ে যেতে চান, যেভাবে নিয়ে যেতে চান ওইভাবে কাস্টমাইজ করা। আমি যেখানে ক্লিক করে দেখেন এটা যদি আমি নড়াচড়া করি, এটা দিয়ে কিন্তু আমি নড়াচড়া করতে পারতেছি।
বুঝতে পারছেন? এই যে আচ্ছা এখানে একটা অ্যাঙ্গর পয়েন্টের প্রয়োজন, তাই না? এখন আমি জাস্ট কী করবো, এখানে একটা অ্যাঙ্গর পয়েন্ট নেই, এই যে অ্যাঙ্গর পয়েন্ট, এখানে একটা ক্লিক করে অ্যাঙ্গর পয়েন্ট নিলাম। জাস্ট এখান থেকে ডিরেকশন টুল, এখান থেকে আমি ডিরেকশন টুলটা আস্তে করে দিকে দিয়ে আসলাম, তাহলে সুন্দরভাবে আমার কিন্তু সিলেক্ট হয়ে গেছে ইমেজটা। ওকে, আচ্ছা এটার কাজও বুঝলাম। এখন যে টুলটা আছে, এখন সেই টুলটার কাজ দেখাই। এগুলো মোটামুটি আমরা বুঝলাম, এগুলোর কাজ শেষ। এখন যে টুলটা দেখাবো, এখানে এই যে এই টুলটা, এটা হচ্ছে হলো যে কোনো ব্ল্যাক জায়গাকে আপনি যদি ফ্রেশ করতে চান, হোয়াইট করতে চান, সেক্ষেত্রে আমাদের এই টুলটার প্রয়োজন পড়ে। আচ্ছা এখান থেকে একটু হোয়াইট করে দিই, কালারটা হাইলাইটস করা আছে, শ্যাডোর প্রয়োজন নাই, জাস্ট একটু কমাই দেই। আচ্ছা আমি কালারটা যদি হোয়াইট কালার করে দিই, দেখি কি অবস্থা এখন। এই তো ঠিক আছে, এই তো ওকে পারফেক্ট। তাহলে আমরা এখান থেকে আমরা যে কোনো ডকুমেন্টকে আমরা ঠিক করতে পারি, এখান থেকে যে কালো কালারটা আমরা দূর করতে পারি, ফ্রেশ কালার নিয়ে আসতে পারি এখান থেকে। ওকে, আচ্ছা ব্রুন টুল, এটা দিয়ে আমরা ফ্রেশ করতে পারি। দেখেন ফ্রেশ হচ্ছে কিন্তু, তাই না? এখানে আমার একটা নতুন পেজ নিয়ে আসলে আপনারা ভালো একটা নতুন পিকচার নিয়ে এসে তাহলে ভালো বুঝতে পারবেন। এই পিকচারটা আমি এখান থেকে কপি করলাম, জাস্ট কন্ট্রোল এন, জাস্ট ক্রিয়েট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। ওকে, দেন আমি টুলটার কাজ করবো এখানে। নব্বই কেন, এটা বাড়াই দিই, এটা 100। এটা ব্ল্যাক কালার দিচ্ছে, এখান থেকে এটা ব্ল্যাক কালার দিচ্ছে। ওকে, আমরা যদি ফ্রেশ কালার দেই, এটা ব্ল্যাক কালার দিচ্ছে, এটা শুধু হোয়াইট ফ্রেশ কালার দিচ্ছে, হোয়াইট কালার দিচ্ছে। ওকে, এটার কাজও বুঝলাম। এটার কাজ তেমন একটা প্রয়োজন পড়ে না এগুলার, এটা আমরা ব্রাশ টুল দিয়ে কাজ করতে পারি। এই টুলটার কাজ আমরা ব্রাশ টুল দিয়ে কাজ করতে পারি। এটা একটা সেটিংয়ের কোনো প্রবলেম হচ্ছে, সেটিং আমরা রিসেট দেওয়া শিখবো। এখান থেকে উইন্ডোতে ক্লিক করবো, জাস্ট ওয়ার্ক স্পেস, এখান থেকে রিসেট। ওকে, এখন একবার দেখতে পারি ট্রাই করে কী অবস্থা। এই অবস্থায় আছে, এখান থেকে আমরা 100% করে দিই। এই তো হয়েছে, এই যে এক কথা আমরা হাইলাইটস করতে গেলে আমরা অবশ্যই এই টুলটার কাজ করতে পারি, বুঝতে পারছি। ওকে, আচ্ছা এখন যে টুলটা বাকি আছে, এখান থেকে আমাদের টাইপ টুল, টিতে টাইপ টুল আমরা বুঝবো। এখান থেকে জাস্ট আমরা একটা ক্লিক করি, এখানে আমরা কি আসলো, টাইপ টুলের যে একটা টেক্সট আসলো, টেক্সট বক্স আসলো, তাই না? তাহলে টেক্সট বক্সে আমরা কাজ করার জন্য আমরা টেক্সট বক্সটা কই খুঁজে পাবো? অবশ্যই আমরা টেক্সট বক্সে যখন টেক্সটের কাজ করবো, অবশ্যই আমরা তখন উইন্ডোতে আসবো, উইন্ডো থেকে ক্যারেক্টারে ক্লিক করার পরে যে দেখ আমাদের টেক্সট বারের একটা ঘর আসলো। এখানে অনেক ফাংশন আছে, সবগুলো ফাংশন আপনারা বুঝতে হবে এখানে কি কি বলা আছে। এটা হচ্ছে ফন্টের নাম, এইখানে এই ফন্টের নাম, এখানে যদি আমি চেঞ্জ করি তাহলে ফন্টের নামটাও চেঞ্জ হবে। ওকে, দেন এখানে ফন্ট রেগুলার না ইটালিক না বোল্ড রাখবেন সেটা। এই ফন্টটা আমি ইনস্টল করা ফন্ট, এটা শুধু আমি রেগুলার রাখছি, বোল্ডটা আমি ইনস্টল করা হয়নি, ওই কারণে এখানে অন্য কোনো আর দেখাচ্ছে না। ওকে, এইটা হচ্ছে ফন্টের সাইজ। আমি যদি ফন্টটা এখান থেকে বাড়াই, এই যে আরও প্রেস করি, এখন আছে হচ্ছে 35, আমি যদি আরও বাড়াই 48 দিই তাহলে বড় হয়ে যাচ্ছে। ওকে, এখন এটা হচ্ছে হলো লাইন স্পেসিং। এই যে এখান থেকে এই যে আমি এখানে লাস্ট ওয়ার্ডে ক্লিক করলাম, জাস্ট এখানে আমি একটা টেক্সট লিখলাম। এই যে এই গ্যাপটা, এই লাইন স্পেসিং দূরত্বটা, এই যে লার্ম এখান থেকে যে এই নেমের এই স্পেসটা, এই দূরত্বটাই হচ্ছে এখানে বোঝানো হচ্ছে, এখানে এই সিম্বল দিয়ে। আমরা এটা একটু বড় করে দিই, এখন 40, যদি আমি এখান থেকে 48 করে দিই, এই দেখেন দূরত্বটা কিন্তু বেড়ে গেল, লাইন স্পেসিং দূরত্বটা বেড়ে গেল। ওকে, আর এটা হচ্ছে আপনার এই লম্বালম্বি যে স্পেস দূরত্বটা, লাইনে সেট দ্য ট্রেকিং বলা হয় এটাকে। এখানে এটা যদি আমরা কি বাড়াই দিই তাহলে কিন্তু আমরা আরও 120 আছে। আমি যদি এখান থেকে 200 করে দিই তাহলে দেখেন এই পাশ দিয়ে কিন্তু স্পেসিং এটা বড় হচ্ছে কিন্তু, ঠিক আছে।
আবার এখানে আমি যদি এখন এই টেক্সটটাকে আমি সম্পূর্ণ টেক্সটটাকে আমি ক্যাপিটাল করব, আমি বড় হাতের করব, তাহলে আমি জাস্ট এখান থেকে এই যে 3 ডট আছে 3 ডটে ক্লিক করে জাস্ট এখানে অল ক্যাপসে ক্লিক করব, তাহলে সবগুলো অক্ষর বড় হবে। ওকে, এখানে আবার অল স্মল আছে, অল ক্যাপস আছে, অল স্মল আছে। এখানে যদি কোনো সমস্যা হয় রিসেট দিতে পারবো আমরা। মূলত এগুলি কাজ এখানে যখন যেটা আছে আমরা ওখানে দেবো। আর বিশেষ করে আমাদের এই যে এটা বারবার নিয়ে আসা লাগে আমাদের এখানে, আমরা যদি একবার এখান থেকে উইন্ডোতে ক্লিক করে যদি ক্যারেক্টার নিয়ে আসার পরে জাস্ট এখান থেকে আমি টান দিয়ে জাস্ট কী করবো, এই যে এখানে আমি রেখে দেবো এইভাবে। ওকে, হ্যাঁ, এটা আমরা সবসময় মাথায় রাখতে হবে। এই ক্যারেক্টারের যে টুলটা এটা হচ্ছে সংক্ষিপ্ত হচ্ছে এ আইকন যেটাতে আছে ওইটাতে আমরা বুঝবো ক্যারেক্টার। এখানে জাস্ট আমরা এগুলো এক পাশে নিয়ে এসে রাখতে পারি আমাদের সুবিধার জন্য। ওকে, আমরা এখন যদি এতে ক্লিক করি তাহলে ক্যারেক্টারটা আসবে, বারবার এখান থেকে উইন্ডোতে গিয়ে আনার প্রয়োজন নেই। ওকে, আমরা তাহলে টাইপ টুলের মোটামুটি বেসিক যে কাজটা এটা জানতে পারলাম। এখন এখানে বিভিন্ন শেপ আছে, রেক্ট্যাঙ্গেল শেপ মানে চতুর্ভুজ শেপ, চারপাশে সমান। ওকে, এখানে একটা কালার দেই, এখানে হোয়াইট কালার ওই জন্য বোঝা যাচ্ছে না, এখানে আমি একটা কালার দিলাম। ওকে, আচ্ছা, এখানে তারপরে আছে ইলিপস টুল। ইলিপস টুলের কী কাজ? ইলিপস টুলে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর আমি যদি কিবোর্ডে শিফট ক্লিক করে যদি আমি একটা টান দিই, তাহলে যেন একটা গোল শেপ হচ্ছে, এটা হচ্ছে ইলিপস টুলের কাজ। তারপরে এখানে থ্রিঅ্যাঙ্গেল যে শেপটা আছে, ট্রায়াঙ্গেল টুল মানে তিন কোণা একটা চতুর্ভুজ যদি হয়, তিন কোণা একটা কোণ হয়, এই যে একটা তিন কোণা কোণ, এটা একটা শেপ আর কি। এখানে বিভিন্ন শেপ আছে, গোল শেপ, চার কোণা শেপ, তিন কোণা শেপ। হ্যাঁ, পলিগন টুল, এখানে আবার ছয়টা অ্যাঙ্গল পয়েন্ট থাকবে, এখানে বের হবে 5টা, 1টা 2টা 3টে 4টে 5টা। তারপরে হচ্ছে এখানে লাইন টুল, আমরা লাইন টুলেরটার অনেক প্রয়োজন পড়ে, যে কোনো জায়গায় যদি আমি লাইন দিতে চাই তাহলে আমাদের অবশ্যই এইভাবে লাইন টুলের প্রয়োজন পড়বে। ওকে, নিচে হচ্ছে আপনাদের একটা ডিজাইন শেপ, এটার যদি কখনো প্রয়োজন পড়ে আপনারা দিতে পারেন আর কি, কাস্টম শেপ আর কি, এটা ডিজাইন, এটা অন্য কিছু না, বিভিন্ন আইকনিক থাকে। ওকে, দেন তাহলে আমাদের এটার কাজও শেষ। এখন এই যে এটার কি কাজ আমরা এটা দেখব। এই হাতের কি কাজ? এটা হচ্ছে আমরা এই পেজটাকে নড়াচড়া করতে পারি, যে কোনো জায়গায় নিয়ে আমাদের ইচ্ছা। আমি এখন এই কোনায় কাজ করব, এখানে আমি কাজ করলাম, আমি শেষে কাজ করব, জাস্ট এখান থেকে নিচে নিয়ে আসলাম। এটা হচ্ছে হলো পেজটাকে নড়াচড়া করার জন্য আমরা এই হাত ইউজ করি। ওকে, আর এটা হচ্ছে জুম, আপনি এখানে জাস্ট ক্লিক করে এখানে ক্লিক করবেন তত জুম হবে, এটা জুম। ওকে, তাহলে আমরা মোটামুটি এগুলো সব কাজ বুঝলাম। আর এখানে 3 ডট হচ্ছে আপনার টুলবারের সেটিং। এখানে যদি 3 ডটে ক্লিক করি বিভিন্ন টুলবারের সেটিং আছে, কোনো সমস্যা হলে এখান থেকে রিসেট করবেন, রিস্টোর অ্যান্ড ডিফল্টস করে দিবেন, তাহলে আপনাদের এই পুরো টুলস বারটা একদম রিসেট হয়ে যাবে আর কি। আর এই যে এখানে যে কালারটা দেখতেছেন, এই কালারটার নাম হলো ফিল কালার, আর নিচে যে কালারটা দেখতেছেন এটার নাম হচ্ছে স্টক কালার। এটা ফিল কালার, এটা স্টক কালার। ওকে, মূলত টুলবারের কাজ এগুলোই, বেসিক যেগুলোর প্রয়োজন এগুলো আমি আপনাদেরকে দেখাইলাম। আপনারা চেষ্টা করবেন যেগুলোর প্রয়োজন, আমি খুব প্রয়োজন সেগুলো দেখালাম। আর যখন আপনারা কাজ করবেন তখন মোটামুটি যে ওই টুলটা নিয়ে যখন কাজ করবেন একটু দেখবেন এই টুল দিয়ে কী কী কাজ হচ্ছে, তখন অটোমেটিক আপনারা সব কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন ইনশাআল্লাহ। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। ভিডিওটা এখান থেকেই শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম।